কি অবস্থা সবার, কেমন আছেন? সবাই নীরব আছে, যাই হোক। আজকে হচ্ছে আপনাদের রিভিউ ক্লাস করানোর কথা ছিল, বাট কারো কারো হয়তো আপনার ওই যে 5 থেকে শেষ হয় নাই, তারা রিকোয়েস্ট করছে আর কি যে রিভিউ ক্লাসটা একটু 5 বা নেক্সট ক্লাসের এই ক্লাসটা অন্য কিছু নিয়ে আমরা নেক্সট ক্লাসে নিতে পারি। সো ওই জন্য আজকে ম্যাথ 10 করবো। সো ম্যাথ 9-এ দুইটা অঙ্ক নিয়ে আমাদের গ্যাঞ্জাম লাগছিল। সো প্রথমত ওই গ্যাঞ্জাম সলভ করবো, তারপরে আমরা ম্যাথ 10 নিব। আজকের ক্লাসটা একটু রিল্যাক্সড হয়ে আগাবো, কারণ জ্যামিতি অঙ্ক সোজা। মেইন টপিক আছে আমাদের জ্যামিতি, জিওমেট্রিক্যাল সব ম্যাথ, এটা সোজাই হয়, কিন্তু একটু আস্তে ধীরে দেখলে সুন্দর করে মাথায় বসে যাবে। প্রথমত এই ম্যাথ আমরা যা করছিলাম মোটামুটি সেটাই ঠিক করছিলাম, এর কোনো প্রবলেম ছিল না। আপনার খাওয়া দাওয়া যদি ঠিক মতো আচ্ছা, প্রথমে কিছু বেসিক অ্যাডভাইস দিই আমি। এটা ম্যাথের সাথে সম্পর্কিত না। তো বেসিক অ্যাডভাইস কি জিনিস, পরীক্ষা যেদিন দিতে যাবেন, দেখা গেছে কোনোদিন আপনার তো বেসিক্যালি সকালেই পরীক্ষা হয়, তো এবং ফ্রাইডে সকাল 10টার পর থেকে শুরু হয় বেশিরভাগ ক্ষেত্রে। এবং যা হয় আর কি, আমাদের স্টুডেন্ট মতো যারা লাইফে যারা আছে আর কি, বা একটু রাত জাগার অভ্যাস আছে, একটু দেরি করে ঘুমানোর অভ্যাস আছে, সকালে নাস্তাটা স্কিপ করার অভ্যাস আছে, এগুলা করলে কি হবে, এগুলা করলে এই যে 44 এবং আরেকটা ম্যাথ আমরা ওই যেরকম গোলমাল পাকাইছে এরকম গোলমাল পাকাবে। কেন কি, আপনার ব্লাডে গ্লুকোজ লেভেল লো থাকবে, আপনার মাথা একটুক্ষণ পরে খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাবে, আপনি চাইলেও দেখবেন যে আর খুব বেশি কাজ করছে না, মাথা মাথা ফ্রিজ হয়ে বসে আছে। তো মাথা যাতে ফ্রিজ না হয়ে যায়, সকালে একটু কি বলবো, সহজ পাচ্য কোনো খাবার খেয়ে যাবেন, বা ব্লাড স্ট্রিমে যাতে আপনার গ্লুকোজ থাকে। আমি যেটা করতাম হচ্ছে যে, এমসিকিউ পরীক্ষা তো শর্ট টাইমেরই হয়, যাই হোক, কোন একটা যদি লজেন্স পারেন নিয়ে যাবেন, বা আপনার যদি লম্বা পরীক্ষা হয়, লাইক 3 ঘন্টা, 1 ঘন্টা এমসিকিউ, 2 ঘন্টা রিটেন, এরকম টাইপের একসাথে পরীক্ষা হচ্ছে, সেই ক্ষেত্রে পারলে একটু পার্ক এনার্জি বা যেগুলো আছে ওগুলো একটু নিয়ে যেতে পারেন। মোট কথা আপনার সুগার সাপ্লাই থাকতে হবে আর কি ব্লাডে। তো আসেন অঙ্ক করি, বহুত জ্ঞানমূলক কথাবার্তা বলছি। আমাকে শুনতে পাচ্ছেন, রাইট? ফুলি শুনতে পারতেছেন, না শুনতে পারলে বললেন। আচ্ছা, 44 নম্বর ম্যাথে প্রবলেম হয়েছিল। কি বলছে, ওয়ান পাইপ এ ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 24 মিনিটস। এ হচ্ছে 24 মিনিটস থেকে ট্যাঙ্কটা ফুল করতে পারে, বাট অ্যানাদার পাইপ বি ক্যান এমটি দ্য ট্যাঙ্ক ইন 40 মিনিটস। বি 40 মিনিটস ট্যাঙ্কটাকে খালি করতে পারে। ইফ দ্য ট্যাঙ্ক ওয়াজ ফিল 3/4 অফ দ্য ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক, তার মানে কি, ট্যাঙ্কটা যদি 3/4 ফিল থাকতো, অ্যান্ড আফটার 9 মিনিটস বি ইজ ক্লোজড, এবং আহ, 9 মিনিট পরে বি ক্লোজ করা হইতো, কার 9 মিনিট পরে সেটাই এখন বলবে, যে হাউ মাচ টাইম is to be needed to fill the tank if A is running from the beginning। তার মানে এ বিগিনিং থেকে কাজ শুরু করবে, তার 9 মিনিট পরে, এবং বিও থাকবে শুরুতে, এবং 9 মিনিট পরে গিয়ে বি চলে যাবে, বি আর থাকবে না, তখন শুধু এ কাজ করবে। তাহলে এ আর বি একতার থাকবে হচ্ছে 9 মিনিট অপারেশন থাকবে, তারপরে এ থাকবে operation। আর আপনাকে ট্যাঙ্কটা যেটা ভরতে বলছে সেটা অলরেডি 3/4 ফিল অবস্থায় আছে, এটা ফিল্ড অবস্থায় আছে, আপনাকে বাকি 1/4 ফিল করতে হবে। আমাদের গতকালকে যা অ্যান্সার আসছিল ওইটাই আসবে, এবং বেসিক্যালি এটার মধ্যে অ্যান্সার ওইভাবে দেওয়া নেই। ঠিক আছে, সো আমরা এটা, এই যে 15 যেটা আপনাদের লেকচার শিটে অ্যান্সার দিয়ে দেওয়া আছে, এটা আসলে হবে না। ঠিক আছে, সো ম্যাথটা আরেকবার করি। বলতেছে এ, কি বলতেছে, এ 24 মিনিটস এটাকে খালি করতেছে, সো 1 মিনিটে বা ফিল করতেছে, খালি করতেছে না। সো 1 মিনিটে সে কি করবে, 1/24 পোর্শন ফিল করবে। ঠিক তেমনি ভাবে বি 1 মিনিটে 1/40 অংশ খালি করবে। তাহলে এ আর বি একসাথে যে কাজ করবে, প্রতি 1 মিনিটে তাদের কি কাজ, প্রতি 1 মিনিটে তাদের কাজ হচ্ছে এতটুকু পানি আসলো, এতটুকু পানি বের হয়ে গেল। সো যদি করেন এভাবে 5 - 3, সো কি পাবে এখানে 2 বা 1/60। তার মানে 1 মিনিটে 1/60 অংশ পূরণ হবে, এ আর বি দুইটা যদি একসাথে চালু থাকে, পাইপ দুইটা। বোর্ড দেখতে পাচ্ছেন না? বোর্ড দেখতে পাচ্ছেন না কেন, সবাই কি বোর্ড দেখতে পাচ্ছেন না?
ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা, বোর্ড যদি দেখতে না পান, আপনি মনে স্ক্রিন সরাই ফেলছেন, বুঝছেন? আমি জি। যে শেয়ারটি, আহ, আপনি যেখানে স্ক্রিন আছে ওইটা হয়তো ডানে বামে স্ক্রোল করে ফেলছেন। আচ্ছা আসেন, কি যেন কি কইতে নিছিলাম, ও, 1 মিনিটে 1/60 অংশ পূরণ করতেছে। এইবার তাহলে 9 মিনিটে যেহেতু দুইজন একসাথে চলছে, 9 মিনিটে কতটুকু পূরণ হবে? 9/60। 9/60 বেসিক্যালি কাটাকাটি করলে কি হবে? এটা 3, 20, সো 3/20। তাহলে 3/20 অংশ পূরণ হবে এ আর বি একসাথে কাজ করার ফলে 9 মিনিটে। বাট আপনাকে ফিল করতে হবে কত? এই 1/4 অংশ। তাহলে রিমেইনিং কতটুকু আছে? 1/4 ফুল করতে হতো, সেটা থেকে 3/20 ফুল হয়ে গেছে। তাহলে বিয়োগ করি, কত হয়? 5 - 3, নিচে 20, 2/20, 1/10 এখনো রিমেইনিং আছে। এই 1/10 অংশকে এখনো পূরণ করতে হবে। সো এ যে সে 1 মিনিটে পূরণ করছে 1/24, তাহলে 1/24 পূরণ হয় 1 মিনিটে। ভাই 1/4 অংশের পরে না এ কাজ করছে, নাকি 1/4 অংশ অনেক আগে থেকেই এ কাজ করতেছে? মানে 1/4 অংশ হচ্ছিল তখন এই কাজ করতেছে, নাকি আমি অলরেডি 3/4 অংশ ভর্তি আছে তারপরে আমি কাজ করাচ্ছি? হ্যাঁ, 3/4 ভর্তি আছে। দেখেন ওই প্রশ্নটা, এই প্রশ্নটার মধ্যে এই প্রশ্নটা আরেকবার দেখায় আসে। ইফ দ্য ট্যাঙ্ক ওয়াজ ফিল্ড 3/4 অফ দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক, ঠিক আছে, and after 9 minutes is be closed. এই অ্যান্ড আফটারটা পরে না বলে আগে বলার কারণে আমাদের মানে প্রথম লেভেল অফ কনফিউশন তৈরি হয়েছে। আর আরেকটা জিনিস যেটা হয়েছে যে হাউ মাচ টাইম, এখানে সেন্টেন্সটা একটু ভুল আছে, ইজ টু বি নিডেড টু ফিল দ্য ট্যাঙ্ক ইফ এ ইজ রানিং ফ্রম বিগিন। মানে হচ্ছে 3/4 ফিল করাই আছে, এখানে 3/4 ফিল্ড অবস্থায় আছে। যেহেতু ওয়াজ দিয়ে বলে দিচ্ছে 3/4 ওয়াজ ফিল্ড, ঠিক আছে। 3/4 ফিল্ড হওয়ার পরে তারপরে গিয়ে আপনার 9 মিনিট পরে বি বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে কথা, ঠিক আছে। এরপরে বলতেছে যে আর এ শুরু থেকে কাজ করতেছে, শুরু থেকে তার মানে এর আগের থেকেও যদি শুরু করে সেটাও ব্যাপার না, আমার এখান থেকে শুরু করতেছে। তার মানে কি বলছে, দুইটা জিনিস বুঝে, 3/4 এখানে ফিল অবস্থায় আছে, তারপরে 9 মিনিট পরে বি বন্ধ হয়ে গেছে। তার মানে কি এর পরে আরো 9 মিনিট বি চলছে। এটা হচ্ছে 9 মিনিট, বি চলছে। আবার কি বলতেছে, এ শুরু থেকেই কাজ করতেছে, তার মানে এ এখানেও কাজ করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে হাউ মাচ টাইম ইজ নিডেড টু ফিল দ্য ট্যাঙ্ক ইফ এ ইজ রানিং ফ্রম দ্য বিগিনিং। কতটুকু সময় লাগবে ট্যাঙ্কটাকে ফিল করতে? ট্যাঙ্কটা 3/4 ফিল হয়ে আছে, আমাকে বাকিটুকু তার মানে ফিল করতে হবে। সো বাকিটুকু হচ্ছে 1/4। এবার আমি দেখলাম যে এ আর বি 9 মিনিট চললে কতটুকু ফিল হয়, এতটুকু ফিল হয়, 3/20 অংশ। এইবার আমার ফিল করতে বলছিল 1/4। আমি 1/4 থেকে তাই 3/20 যেটা ফিল হয়ে গেছে সেটা বাদ দিয়ে দিছি, পাইলাম 1/10। তাহলে আমার এখন 1/10 অংশ ফিল করতে হবে। এইটা এ একা করবে। এ একার ফিল করার রেট কিরকম? 1 মিনিটে করে 1/24। এটাকে ঘুরাই লিখতেছি যে 1/24 এ একা একা করলো 1 মিনিটে। এইবার এ আসলে কতটুকু করতে হবে এর? এর একা একা করতে হবে, ধরেন প্রথমত 1। তো 1 একা একা করতে লাগবে 24 মিনিট। আর 1/10 এটা একা একা করতে লাগবে কত মিনিট? 24/10 সমান সমান 2.4। সো এই 2.4 এ একা একা কাজ করার পরে বেসিক্যালি আমার এই সময়ে 1/4 অংশ পূরণ হয়ে যাবে। আগে ছিল কত? 3/4, টোটাল মিলে হয়ে যাবে আমার 1। এই হচ্ছে ব্যাপার। তাহলে মিনিট আমার কত লাগতেছে? আমার মিনিট লাগতেছে 11.4। 11.4 মানে এইটা না, 11 মানে 15ও না। এটা আসলে আচ্ছা ঠিক আসলে ক্যানট বি ডিটারমাইন্ড, আপনি বলতে পারবেন না, কারণ আপনি অ্যাকচুয়ালি ডিটারমাইন করতে পারছেন। যদি এখানে নান অফ দিস দেওয়া থাকতো তাহলে কিন্তু আপনি এটা দিতে পারতেন। বাট এখানে নান অফ দিস দেওয়া নাই, ক্যান নট বি ডিটারমাইন্ড আছে, সো আপনি ইও দাঁড়াইতে পারবেন। তো এই প্রশ্ন না দাগানোর উত্তর না দাগানোর মধ্যেই নাম্বার পাওয়া যায়, ঠিক আছে। এ কিন্তু অ্যান্সার না, বলে দিলাম। ক্লিয়ার তো নাকি? অঙ্কটা জটিল কিছুই ছিল না, বাট পুশ করে আমরা মিলাইতে গেছিলাম আর কি। পুশ করার কোনো দরকার নেই, প্রশ্ন যা বলছে তাই।
এবার আসেন পরের প্রশ্ন যাই। কম্বিনেশন নিয়ে ওই দিন একটা ক্যান্সার লাগছিল। আগে যা বলতেছিলাম ঠিকই বলতেছিলাম, কিন্তু পরে পেঁচায় ফেলছি আমি বেঁচে গেছি। আসেন, কম্বিনেশনের মধ্যে যে শব্দগুলো একবার আছে সেগুলো কি, আর দুইবার আছে সেগুলো কি? ও কয়বার আছে? দুইবার। আই আছে দুইবার। এন আছে দুইবার। সো এদেরকে আলাদা করি, ও, আই আর এন, বাস। আলাদা ওরা। বাকি কি কি থাকতেছে? সি থাকতেছে, এম থাকতেছে, বি থাকতেছে, সি, এম, বি, এ, টি, এই, সি, এম, বি, এ, টি। তাহলে এখানে আছে পাঁচটা, আর এখানে আছে তিনটা। প্রত্যেকটা আবার জোড়া হিসেবে আছে। তাহলে এখানে আছে থ্রি পেয়ার বা তিন জোড়া। এখানে আছে ফাইভ, কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল পিসেস অফ, কি বলবো, অ্যালফাবেট। এবার এদের দিয়ে সমাবেশ করতে হবে। কয়জনের সমাবেশ? চারটা অক্ষরের সমাবেশ করতে হবে। এই ধরেন চারটা অক্ষরের জন্য জায়গা আমি রাখলাম। এর মধ্যে আমি চারটা অক্ষর বসাবো বা আরো সুন্দর করে এই বললাম না দিয়ে। এই আমার চারটা অপশন। সো বিভিন্ন রকম টেস্ট হইতে পারে। এখন এমন হইতে পারে যে আমি চারটাই ভিন্ন ভিন্ন নিব। ঠিক আছে? তো চারটা যদি ভিন্ন ভিন্ন নেই, তাহলে এখানে মনে করেন এরকম বসবে, সি বসবে, এম বসবে, বি বসবে, এ বসবে, কিংবা অন্য কিছু বসবে। বাট চারটাই ভিন্ন ভিন্ন বসবে। চারটাই যদি ভিন্ন ভিন্ন বসে, তাহলে এইটা একটা কেস যে ভিন্ন আর পেয়ার। তো ভিন্নই বসবে চারটা, তাহলে পেয়ার থেকে কয়টা আসবে? এখান থেকে কেউ আসবে, এখান থেকে আসবে না। তাহলে ওইটা হবে জিরো। সো এই কেসে আমার কম্বিনেশন কত হবে? দেখেন, এই যে পাঁচটা, এখান থেকে তো পাঁচটা আছে, আর এই যে তিন জোড়া, এখান থেকে এদেরকে সিঙ্গেল বানায় নিতে হবে। যেহেতু আমি কোনো রিপিট রাখবো না, সবগুলো ভিন্ন রাখবো, তাই এখান থেকে পাঁচটা, আর এখান থেকে এই তিনটা এখন আমার ক্যালকুলেশন আসবে। ও দুইবার আসবে না কিন্তু। সো আমাকে কি করতে হবে? 8C4, এই পাঁচটা এবং এই তিনটা থেকে আমি চারটা চুজ করব। সো যখন চারটা ভিন্ন ভিন্ন নিব, সেইটা 8C4 উপায় করা যায়। এবার মনে করেন এই শর্ত শেষ। এখন আমরা কি করব? এখন আমরা দুইটা সেম নিব। ধরেন এই দুইটার মধ্যে ও বসতে পারে, এই দুইটার মধ্যে আবার আই বসতে পারে, কিংবা হয়তো এখানে এন বসবে। সো ও অথবা আই অথবা এন, এখানে ও অথবা আই অথবা এন। ও বসলে ও বসবে, আই বসলে আই বসবে, এন বসলে এন বসবে। তাহলে এই কয়টা জোড়া আসলো? এখানে একটা জোড়া আসলো। তার মানে কি অ্যাকচুয়ালি কয়টা আসছে? দুইটা চলে আসছে। দুইটা চলে আসছে অলরেডি, এবার দুইটা ভিন্ন আমি নিতে হবে। তাহলে এই যে তিনটা জোড়া থেকে আমি একটা জোড়া আনতেছি, এইটা যে আসতেছে তিনটা জোড়া থেকে একটা জোড়া, এইটা আসার কতটা উপায় আছে? এইটা আসার উপায় হচ্ছে তিনটা থেকে একটা 3C1। আর বাকিটা কি থাকে? বাকি থাকে হচ্ছে আপনি যখন 3C1 করে ফেললেন, সাপোজ আপনি এন এনে ফেলছেন, আপনি তিনটা পেয়ার থেকে এন আনছেন ধরেন, তাহলে কে কে বাদ থাকতেছে এখানে? ওকে তো আর নিব না। এখন নিতে পারবো আই কে, ও কে, আর এই পাঁচটা। তো এই পাঁচটা আর এই দুইটা, সাতটা অপশন এখন আমার খোলা থাকবে। সো 7C, কত হবে এখানে? 3C1। 3C1 উপায়ে এই দুইটা ঘর ফিল করে ফেলছি, আর দুইটা ঘর বাদ আছে। সো 7C2 উপায়ে আমি এটাকে ফিল আপ করতে পারি। সবশেষে যেটা হয় যে আমি দুইটাকেই জোড়া নিতে পারি। লাইক এই তিনটা পেয়ার থেকে ও, আই এবং এন এর এই যে জোড়াগুলা, এই জোড়াগুলা থেকে আমি দুইটা পেয়ার আনবো। সো ধরেন এখানে ও ও বসলো। তাহলে এইটা চুজ করার উপায় কি? আমি তিনটা পেয়ার থেকে জাস্ট দুইটা পেয়ার চুজ করছি। এখানে দুইটা পেয়ার চুজ করে ফেললাম। তখন কিন্তু আর ভিন্ন ভিন্ন কাউকে চুজ করতে পারবো না, কারণ সব জায়গায় ফিল হয়ে গেছে। তো তিনটা পেয়ার থেকে আপনি দুইটা পেয়ার চুজ করার উপায় কি? উপায়ের সংখ্যা হচ্ছে 3C2। এইবার আমাকে দেখতে হবে যে এগুলা যোগ করলে কত হয়। 8C4 প্লাস 7C2 ইন্টু 3C1 প্লাস 3C, 8 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল,
2 factorial, 5 factorial, 3 factorial, 2 factorial, 2 তো আগে না, আগে 1 দিব তারপর। ওকে, নিচে লিখি, যেহেতু জায়গার সংকট হচ্ছে, 3 factorial, 2 factorial, 1। প্রথমটা যদি ফ্যাক্টোরিয়াল করেন তাহলে 4 দিয়ে ওটা কাটাকাটি চলে যাবে। নিচে থাকবে 24, উপরে থাকবে 70 আসবে। তারপর এটাকে যদি ক্যালকুলেশন করেন 63 আসবে, এখানে আসবে 3। সো টোটাল আপনার কত আসতেছে? 70 প্লাস 66 বা 136। এই 136 উপায়ে আমরা কম্বিনেশন থেকে 4টি অক্ষর বিশিষ্ট সম্ভাব্য সমাবেশ করতে পারি। কোনো প্রশ্ন আছে কি কারো? কোনো যদি না থাকে তাহলে খুব ভালো। ভাইয়া 7C2টা একটু বুঝি নাই। আচ্ছা, দেখেন আসেন। তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করতেছি, 3টা পেয়ার থেকে একটা পেয়ার নিচ্ছি, তাই না? 3টা পেয়ার থেকে একটা পেয়ার নিলে কি হয়, আপনার সাপোজ আপনি এন নিয়ে নিছেন, এইবার বাকি 2টা ঘর আপনি ভিন্ন ভিন্ন অ্যালফাবেট দিয়ে পূরণ করবেন। আপনার হাতে ভিন্ন ভিন্ন অ্যালফাবেট কি আছে, কতগুলো আছে? এখানে আছে 5টা। আর এই ও থেকে তো 2টা আপনি নিতে পারতেছেন না, 2টা নিলে একই হয়ে যাবে। ওদের থেকে একটা নিতে পারবেন, তাহলে এখান থেকে আছে একটা, আর এখান থেকে এই আই থেকেও আছে একটা, তাই না? যেহেতু আপনি রিপিট নিবেন না, ওদের থেকে 2টা নিতে পারবেন না। তো একটা একটা 5টা, এই 7টা অপশন আপনার হাতে আছে। এই 7টা অপশন থেকে এখন আপনাকে এই 2টা ঘর ফিল আপ করতে হবে। তো 7টা অপশন থেকে 2টা ঘর ফিল আপ করার জন্য কি করতে হয়? 7C2। আর প্রথমে যে আমরা 3টা পেয়ার থেকে, এই যে 3টা পেয়ার, এই পেয়ার, এই পেয়ার, এই পেয়ার থেকে আমরা একটা পেয়ারকে জাস্ট বসাইছি এখানে। এইটার উপায় কয়টা? 3টা পেয়ার থেকে একটা পেয়ার বানানোর উপায় হচ্ছে 3C1। এবার বুঝছি ভাইয়া। ওকে ওকে। সো আজকে আবার আমরা মেইন ক্লাসে যাই। আমাদের ক্লাস হচ্ছে বেসিক্যালি জ্যামিতির উপরে, জ্যামিতির মধ্যে অনেক কিছু আছে, পড়ি আর কি। তো জ্যামিতির ক্ষেত্রেই আপনাদের সবচেয়ে বড় যেটা কাজ হবে প্রথমত, এই যে সবকিছু যারা বাংলায় পড়ে আসছি, বাংলা মিডিয়ামের আমরা যারা স্টুডেন্ট, তাদের অনেকেরই দেখা গেছে যে এই টার্ম গুলাই, জ্যামিতিক টার্ম গুলা বেসিক্যালি ইংরেজিতে পড়া নাই। এটা পড়ে নিতে হবে, তার কারণে আপনার প্রশ্ন অবশ্যই ইংরেজিতে হবে, বা আইবিএর পরীক্ষা বলেন বা অন্যান্য অনেক পরীক্ষা যেগুলো আইবিএ নেয়, প্রশ্নগুলো ইংরেজিতে সাধারণত করে থাকে। সো আমি এটাতে চাইলে গো থ্রু করতে পারি, বাট আপনারা চাইলেও গো থ্রু করে নিতে পারেন। বাট কিছু জিনিস যেটা একবার বলে দিলে হয়তো ভালো মনে থাকে আর কি। তো ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, এটা সবাই জানেন আপনারা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রাইট ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ, এবং এটার প্রচুর ব্যবহার পাবেন আইবিএর প্রশ্নে। ইকুইল্যাটারাল, ইকুইল্যাটারাল মানে সমবাহু। ইকুই মানে কি? সমান বোঝাচ্ছে। তো সমান মানে ওই 2টা বাহুর কথা যখন সমান, সরি 2টা বাহু না, 3টা বাহু যখন সমান হবে, তখন সেটাকে বলা হবে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। যখন 2টা বাহু সমান হবে, যখন 2টা বাহু সমান হবে তখন বলা হয় আইসোস্কেলস। আইসো মানে সিমিলার। হুম, আইসো শব্দটার অর্থ হচ্ছে বেসিক্যালি সিমিলার, স্কেলস মানে হচ্ছে বাহু। তো সিমিলার বাহু 2টা, তার মানে হচ্ছে আইসোস্কেল ট্রায়াঙ্গেল হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। স্ক্যালেন ট্রায়াঙ্গেল মানে কি? স্ক্যালেন ট্রায়াঙ্গেল মানে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। আমরা বাংলায় যখন উপপাদ্য টুপদ্য পড়ছি, তখন অনেক সময় বলছি না যে 2টা ত্রিভুজ হচ্ছে সদৃশ্য ত্রিভুজ বা সদৃশ্য কোণী ত্রিভুজ। এই সদৃশ্য ত্রিভুজ বা সদৃশ্য কোণী ত্রিভুজকে বলা হবে সিমিলার ট্রায়াঙ্গেল বা সিমিলারলি অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অ্যাঙ্গেল মানে কোণ জানেন, সেন্ট্রাল অ্যাঙ্গেল মানে কি? কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কি জিনিস? সাপোজ মনে করেন এটা একটা বৃত্ত, তার কেন্দ্রটা এখানে, তার চাপটা এখানে। এইবার এই চাপের উপরে কেন্দ্রকে নিয়ে একটা কোণ আঁকা হইলো। সুতরাং এটা এ, এটা বি, এটা ও। তাহলে এ ও বি যে কোণটা তৈরি হয়েছে, এই যে এইটা, এইটাই হইতেছে কেন্দ্রস্থ কোণ। এখন এই কেন্দ্রের সাথে কোণ না কি কি করা যায়? তো আমরা এই যে বৃত্তের পরিধির উপরে একটা কোণ রাখতে পারতাম। তখন এটা যদি নাম দিই আমি ডি, সরি ডি না দেই, এটা সি দেই, আর এটা তো ও ছিল,
তাহলে কেন্দ্রস্থ কোণ গেল তো হচ্ছে আপনার এ ও বি, আর এ সি বি এটা হবে বৃত্তস্থ কোণ। আচ্ছা, একটু মিউট রাখেন যদি প্রশ্ন না করেন বা কথা না বলার থাকে, একটু মিউট রাখেন। হয়ে গেল। আচ্ছা, এই এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে কি? বহিঃস্থ কোণ। এটা আবার কি জিনিস? সাপোজ যে কোনো একটা কোণ, এটা এটা ধরলাম 60 ডিগ্রি, সুন্দর। এখন বলা হইলো যে এটা এ, এটা বি, এটা সি, সেটা খুব সুন্দর। কোণ বিএসি সমান সমান 60 ডিগ্রি। এখন আমি বললাম বিএ কে বর্ধিত করা হলো ডি পর্যন্ত, একটা সরলরেখা হিসেবে বর্ধিত করা হলো। তাহলে এই যে নতুন একটা কোণ তৈরি হইলো, এইটার হচ্ছে এই বিএসসি কোণের বহিঃস্থ কোণ। ঠিক আছে। অলরেডি যে আগে যে আমার কোণটা ছিল বহিঃস্থ কোণ, সরি বিএসসি, তার বহিঃস্থ কোণ হচ্ছে এটা। তো কোণের বহিঃস্থ কোণ এইভাবে বের করে। আবার যদি বলা একটা ত্রিভুজ বলা হয়তো, কারণ ত্রিভুজটা হচ্ছে এ বি সি। এবার আমি বললাম বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে এই যে বাইরের যে কোণটা পাইলাম এটা একটা বহিঃস্থ কোণ, কিন্তু এটা ত্রিভুজের ক্ষেত্রে বহিঃস্থ কোণ। তো আমরা যখন এক্সাম্পল দিয়ে অঙ্ক করবো এগুলো তো দেখবোই। সো এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলতে বোঝানো হচ্ছে বহিঃস্থ কোণ। ঠিক ভিতরের যে কোণগুলো একটু আগে দেখছি সেটা হচ্ছে অন্তঃস্থ কোণ, এগুলোকে বলা হয় ইন্টেরিয়র অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ। অ্যাগেন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হইলে আবার সেটা সমকোণী ত্রিভুজ। অবটুস অ্যাঙ্গেল মানে হচ্ছে স্থূল কোণ। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে সূক্ষ্ম কোণ। রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে প্রবৃত্ত কোণ। মনে রাখতে হবে খুব ভালো মতো, এটা মনে থাকে না অনেক সময়। রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে প্রবৃত্ত কোণ। স্ট্রেট অ্যাঙ্গেল মানে সরল কোণ। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে পূরক কোণ। এগুলোর ডেফিনেশন আমরা সব দেখবো একটু পরে, কারণ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে হচ্ছে সম্পূরক কোণ। এইভাবে সবগুলো একটু দেখবেন। অ্যাগেন না বুঝার তেমন কিছুই নেই, জাস্ট একটু রিডিং করতে হবে। একটা জিনিস যেটা খুব বেশি ইউজ হয়, হাইপোটেনিয়াস, এটা মানে হচ্ছে অতিভুজ। অতিভুজ কি জিনিস? সাপোজ যে কোনো একটা সমকোণী ত্রিভুজ মনে করেন এই, সো এই যে 90 ডিগ্রি একটা কোণ আছে, তার বিপরীতে যে বাহুটা থাকে, সেটাই হচ্ছে অতিভুজ। তাহলে এই ত্রিভুজ অতিভুজ কোণটা বি হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির অপোজিটে যে বাহুটা থাকে, এসি বাহুটা, এই এসি বাহুটাই হবে এখানে অতিভুজ বা হাইপোটেনিয়াস। আমরা অনেক সময় বলি না যে দুইটা ত্রিভুজ সর্বসম হয়েছে? সর্বসম ইংরেজি হচ্ছে কনগ্রুয়েন্ট হওয়া, বা সর্বসমতা মানে হচ্ছে কনগ্রুয়েন্সি। আয়তন মানে ভলিউম জানেন। তারপরে লম্বকে বলা হয় পারপেন্ডিকুলার। আমি বলে দিব যে এবি ইজ পারপেন্ডিকুলার টু বিসি, তার মানে হচ্ছে কি এবি লম্ব বিসি, মানে বিসি এর উপর এবি একটা লম্ব। এরকম এই যে এ বি সি, এবি কি বিসি এর উপর একটা লম্ব, তার মানে এবি ইজ পারপেন্ডিকুলার টু বিসি। উচ্চতাকে তো আমরা সারা জীবন হাইট বলছি, এটার আর একটা সুন্দর নাম আছে, এটা হচ্ছে অ্যালটিটিউড। চতুর্ভুজকে আমরা বলবো কোয়াড্রিল্যাটারাল, যেহেতু চারটা বাহু আছে। আর কোয়াড মানে হচ্ছে চার, আর ল্যাটারাল মানে হচ্ছে বেসিক্যালি সাইড বোঝানো হয়, চারটা সাইড আছে যে সেটি চতুর্ভুজ। একটা বৃত্ত, সেটার একদম ব্যাসার্ধ একদম পরিধি ঘেঁষে, জাস্ট পরিধির সাথে একটা বিন্দুতে স্পর্শ করে যদি কোনো রেখা চলে যায়, লাইক এবি, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের, তখন এই বৃত্তটার একটা স্পর্শক হচ্ছে এবি, এবং স্পর্শকের ইংরেজি কি? ট্যানজেন্ট। আর এই যে বৃত্তটা আঁকলাম আমি, এইটার এই গোল জায়গা থেকে হেঁটে যদি আপনি আবার এই গোল জায়গায় ফেরত আসেন, আপনি যতটুকু রাস্তা হাঁটবেন টোটাল, সেটা হচ্ছে তার পরিধি বা সার্কামফারেন্স। কিংবা আপনি সুতা দিয়ে একটা বৃত্ত এভাবে আঁকছেন, এবার সুতাটা আমি এখান থেকে কেটে দিলাম, আপনি সুতাটাকে লম্বা করে ধরলেন, এইবার এই যে লেন্থটা আপনি পাবেন না সুতাটা, এইটার লেন্থটাই হবে বেসিক্যালি আপনার দিন শেষে সার্কামফারেন্স। রেডিয়াস মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধকে প্রকাশ করা হয় কি দিয়ে? আর দিয়ে। ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস, প্রকাশ করা হয় ডি দিয়ে। জ্যা, এই যে আমি একটু আগে জ্যা ছিলাম না, কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ দেওয়ার জন্য, এই জ্যা এর ইংরেজি হচ্ছে কর্ড, CHORD। আর চাপ, চাপ জিনিসটা কি বলেন তো? একটা বৃত্ত, তার উপরে আপনি ধরলেন এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এটা এ, এটা বি, বাস। বা এইখানে আরেকটা পয়েন্ট আছে ধরেন সি। এবার আমি বললাম যে এই এ বি সি বা এ সি বি চাপ যদি বলি, তাহলে এই অংশটুকু বুঝাবে বৃত্তের। যদি বলতাম এ বি চাপ বা এ ও বি চাপ, এখানে মনে করেন ও একটা বিন্দু আছে, তাহলে এ ও বি হবে এই দিকটা। বৃত্তের যে আপনার পরিধি, তারই কোনো একটা পোর্শনকেই বলা হয় তার চাপ বেসিক্যালি।
অন্তস্থ কোণ তো পড়ছি, ইন্টেরিয়র এক্সটেরিয়র। অন্তস্থ আর একটা ওয়ার্ড আছে, অনেক সময় প্রশ্নে আসে, যে ইনস্ক্রাইবড। যেমন একটা বৃত্ত আছে, তার মধ্যে একটা ত্রিভুজ আছে এভাবে ঢুকে, তখন এই ত্রিভুজটাকে বলা হয় ইনস্ক্রাইবড ট্রায়াঙ্গেল। ইনস্ক্রাইবড ট্রায়াঙ্গেল। সো পড়বেন এগুলা, আর অঙ্ক করতে করতে যদি কিছু বাদ থেকে যায় আমরা বাকিগুলা অন দা গো দেখে নিব। আর তিনটা জিনিস এখানে, এটা খুবই খুবই দরকার হয়। সন্নিহিত কোণ ইংরেজি অ্যাডজেসেন্ট, ভার্টিক্যাল অ্যাঙ্গেল মানে বিপরীত কোণ। অ্যাগেন এগুলো ডেফিনেশন আমরা দেখবো। অল্টারনেট অ্যাঙ্গেল মানে হচ্ছে একান্তর কোণ, করেসপন্ডিং অ্যাঙ্গেল মানে হচ্ছে অনুরূপ কোণ। এগুলো যখন খুব সেটেল ভাবে আপনার মাথায় বসে যাবে, আর তেমন একটা প্যারা হবে না। আসেন সামনে আগে। তো যা বলতেছিলাম, কোণ, সমকোণ, স্থূলকোণ, সূক্ষ্মকোণ, সরল কোণ। কোণ তো কি জানেনি, সরল কোণ মানে বা সমকোণ মানে কি, সরি, সমকোণ মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল। এটা মানে বেসিক্যালি 90 ডিগ্রি। 90 ডিগ্রি যে কোণের মান সেটাই সমকোণ, অন্য কিছু না। যদি বলা হয় এক সমকোণ, তার মানে কি বোঝাচ্ছে? 90 ডিগ্রি বোঝাচ্ছে। যদি কোনো কোণের পরিমাপ দেওয়া হয় দুই সমকোণ, তার মানে সেটা 180 ডিগ্রি বোঝাচ্ছে, এন্ড সো অন। স্থূলকোণ কি? 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। সূক্ষ্মকোণ কি হবে তাহলে? সূক্ষ্মকোণ হবে 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলা। আর এদিকে আপনার সরল কোণ কি? সরল কোণ হচ্ছে বেসিক্যালি একটা সরল রেখা যদি থাকে, এটার মধ্যেও কিন্তু একটা কোণ আছে। ধরেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে পয়েন্টটার নাম দিলাম বি, এটা হচ্ছে সি। তাহলে বি পয়েন্টেও কিন্তু একটা কোণ তৈরি হয়েছে, এবং এই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি, এবং এই কোণটাকে বলা হচ্ছে সরল কোণ। আর যেহেতু রেখাটা স্ট্রেইট, এই সরল কোণের ইংরেজি হইতেছে স্ট্রেইট অ্যাঙ্গেল। প্রবৃদ্ধ কোণ, আপনি যে কোনো একটা সূক্ষ্মকোণ আঁকলেন, তো সূক্ষ্মকোণটা তো এরকম, তার বাইরের সাইডেও কিন্তু একটা কোণ হয়েছে। এই কোণটা, যেটা সূক্ষ্মকোণের উল্টা সাইডে যে আর একটা স্থূল কোণ থাকে, তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। এখন এই প্রবৃদ্ধ কোণের একটা রেঞ্জ আছে, এটা সাধারণত সাধারণত না, সবসময় মোটামুটি 180 ডিগ্রি থেকে বড় হবে, এবং 360 ডিগ্রি থেকে ছোট হবে। 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রিতে ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। আমি তো একটু আগে উদাহরণ দিলাম হচ্ছে আপনার সূক্ষ্মকোণ দিয়ে। যদি এরকম একটা স্থূলকোণ হইতো, কারণ এ বি সি একটা স্থূলকোণ, তাহলে এই যে এই সাইডের যে কোণটা, এটা কি প্রবৃদ্ধ কোণ হইতো না? অবশ্যই হইতো। 180 থেকে বড় হইতো এবং 360 থেকে ছোট হইতো এবং প্রবৃদ্ধ হইতো। এবং প্রবৃদ্ধ কোণকে আমরা কি বলতেছি? রিফ্লেক্স অ্যাঙ্গেল। ঠিক আছে, অ্যাঙ্গেলের সাথে অ্যাজ এ রিফ্লেক্স এটা সবসময় ফ্রি থাকে। এবার আসেন সন্নিহিত কোণ বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। যদি দুইটি কোণের একটা সাধারণ বাহু থাকে, তাহলেই হচ্ছে তারা সন্নিহিত কোণ। কিরকম? সাপোজ একটা কোণ আমি আঁকলাম ছোট করে, এ বি সি কোণ। আপনি হয়তো পিজ্জার এতটুকু স্লাইস নিচ্ছেন এক পিস, আপনার বন্ধু এসে আপনার স্লাইসের পাশ থেকে আরেকটা স্লাইস কেটে নিচ্ছে, ভালো কথা, এটা হচ্ছে ডি। সে ডি বি এ স্লাইস নিচ্ছে। এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই দুইটা কোণের মাঝখানে একটা কমন বাহু আছে। সেটা কি? সেটাকে আমরা বাংলায় বলি সাধারণ বাহু। সাধারণ বাহুটা হচ্ছে এবি। এরকম যখন একটা সাধারণ বাহু থাকবে, তখন তাকে আমরা বলবো সন্নিহিত কোণ বা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। 360 ডিগ্রি কোণের নাম কি? 360 ডিগ্রি কোণের নাম হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, 360 ডিগ্রি মানে কি? আপনি যখন চাঁদাতে এই 0 থেকে 90, 90 থেকে 180, 180 থেকে 270, 270 থেকে আবার 360, তো আপনি বেসিক্যালি দ্য ফুল সার্কেল হ্যাজ বিন কমপ্লিটেড, এবং আপনি 0 ডিগ্রিতে চলে আসছেন। পূরক কোণ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এটার মানে কি? একটা 90 ডিগ্রির কোণকে যদি আপনি দুই ভাগে ভাগ করেন, এখানে যা ইচ্ছে তাই হোক, দুইটা যোগ করলে 90 হবে। তো এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা, এদেরকে বলা হবে পূরক কোণ, বা এরা একে অপরের কমপ্লিমেন্ট। ঠিক আছে, একে অপরের কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল, এবং তাদেরকে একসাথে বলা হবে পূরক কোণ বা কমপ্লিমেন্টারি। তাহলে তার মানে পূরক কি কোণ স্যার, হবে, পূরক কোণ আর সন্নিহিত কোণ একই কথা প্রায় মোটামুটি? বুঝি নাই আপনার কথা। তার মানে কি স্যার, এই যে পূরক কোণ এবং সন্নিহিত কোণ মানে না, কিছুটা একই সেম? না। না, সেম হইতে পারে, কাছাকাছি হইতে পারে, কিন্তু একই না। দুইটা সন্নিহিত কোণ তো আপনার মাঝখানে একটা সাধারণ বাহু আছে, ঠিক আছে, কিন্তু যোগ করলে যে 90 হবে সেটা তো শিওর না, তাই না? এটা তো যোগ করে আপনার 80 ডিগ্রি হইতে পারে, 60 ডিগ্রি হইতে পারে, দুনিয়ার অনেক কিছু হইতে পারে। বাট পূরক কোণের ক্ষেত্রে এই দুইটাকে যোগ করলে 90 ডিগ্রি হবে। তাহলে আপনি এমন ভাবে বলতে পারেন যে দুইটা সন্নিহিত কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে তারা পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এই তো, এভাবে বলতে পারেন।
সম্পূরক কোণ কি, যখন দুইটা কোণের সমষ্টি হয়ে যাবে আপনার 180 ডিগ্রি, তখন হয়ে যাবে সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সো পূরকের থেকে সম্পূরক নামেই বড়, সো পূরক 90 আর সম্পূরক হচ্ছে 180, কনফিউজ হবেন না। কমপ্লিমেন্টারি হচ্ছে এবিসি তে সি প্রথমে আসে, তাই 90 প্রথমে আসে, তাই কমপ্লিমেন্টারি হচ্ছে 90 ডিগ্রি। আর সাপ্লিমেন্টারি এটা টোটাল মিলে হয় আছে, এস যেহেতু পরে আসছে তার মানে বড় হবে, এটা হবে 180 ডিগ্রি। কোনোভাবেই কনফিউজ হবেন না, অনেকে কনফিউজটা ভুলভাল দিয়ে আসে, কনফিউজ হয়ে যাবেন। এবার আসেন বিপ্রতীপ কোণ। যে কোনো দুইটা সরলরেখা যদি পরস্পর ছেদ করে তখন তারা চারটা কোণ উৎপন্ন করে না। সাপোজ এখানে এ বি, ডি আর সি ডি, এই দুইটা রেখা পরস্পরকে ছেদ করছে, চারটা কোণ উৎপন্ন হয়েছে, এই। So, বিপরীতমুখী কোণগুলা এখানে সমান হয়, যেমন বি ও ডি এই কোণটা, আর আপনার এ ও সি এই কোণটা পরস্পর সমান হবে। ঠিক তেমনি হবে বি ও সি এই কোণটা এ ও ডি এই কোণের সমান হবে। ঠিক আছে, এই দুইটা সমান, বা এই দুইটা সমান। কখনো কিন্তু আবার এই দুইটা সমান হবে না। ঠিক আছে, তাহলে দুইটা রেখা যদি এরকম ক্রস তৈরি করে তাদের বিপরীত কোণগুলো সমান হয়, এবং তাদেরকে বলা হয় ইংরেজিতে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এবং বাংলায় বলা হয় বিপ্রতীপ কোণ। মনে রাখবেন, যেহেতু বিপ্রতীপ ব দিয়ে আসছে, ভার্টিক্যাল আবার ভি দিয়ে আসছে, কাছাকাছি বিপ্রতীপ মানে ভার্টিক্যাল, যেভাবে আপনার মনে রাখতে সুবিধা হয় মনে রাখবেন। এবার আসেন একান্তর কোণ। একান্তর কোণ তখনই উৎপন্ন হয় যখন দুইটা সমান্তরাল রেখা পরস্পরকে ছেদ করে। এবং একান্তর কোণের কথা মনে আসলে সবসময় জেড শেপটা মনে রাখবেন। ঠিক আছে, এরকম একটা জেড শেপ বুঝবেন। দেখেন এখানে জেড শেপের অ্যাঙ্গেল কোথায় আছে, এইখানে আছে। ঠিক আছে, So, একটা রেখা দুইটা সরলরেখাকে ছেদ করলো, একটা সরলরেখা হচ্ছে এবি আর একটা হচ্ছে সিডি, এবং এই দুইটা রেখার মধ্যে শর্ত হচ্ছে এবি আর সিডি সমান্তরাল, আর এই মনে করেন ই আর এফ যে কোনো একটা ছেদক, এবং কোথায় ছেদ করছে তারা, জি এবং এইচ বিন্দুতে মনে করেন ছেদ করছে। তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে এইচ, এটা হচ্ছে জি। তাহলে আমি যে কি বলতে পারি, কোণ এ জি এইচ, এ জি এইচ সমান একান্তর কোণ ডি এইচ জি। ঠিক আছে, আবার এই দুইটাকে হিসাব না করে এমনও করতে পারতাম যে এই দুইটা হইতো, সবসময় যে জেডের শেপেই বসবে দেখা যাবে তা না, এটাও একটু জেডের মতোই হয়েছে, কিন্তু নন ওকে যে আর কি, অসুস্থ। সো কিন্তু এটার উল্টা দিকে আছে। হ্যাঁ, উল্টা দিকে আছে, এটাও কিন্তু বিপরীত কোণ হবে। সো একটা হবে আপনার বিজিএইচ একান্তর সিএইচজি। ঠিক আছে, খুব ভালো করে একান্তর কোণটা এটা থেকে বুঝে নেন, যাতে কোনো কনফিউশন না থাকে। আর একান্তর কোণগুলা সবসময় সমান হবে। একান্তর কোণ তো গেল, ঠিক তেমনি ভাবে অনুরূপ কোণ বলে আর একটা কোণ উৎপন্ন হয় যখন দুইটা সমান্তরাল রেখাকে একটা ছেদক দিয়ে ছেদ করা হয়। অনুরূপ কোণ কি, মিরর লাইক কোণ যেগুলা, সাপোজ এই কোণটা আর এই কোণটা দেখতে একদম সেম না, এরাই হচ্ছে অনুরূপ কোণ। তো এই কোণটাকে আমি যদি বলি এক্স, এই কোণটাকে যদি আমি বলি ওয়াই, তাহলে কোণ এক্স হচ্ছে কোণ ওয়াই এর সমান। ঠিক তেমনি ভাবে এই কোণটার নাম যদি আমি দিই এ, এই কোণটার নাম যদি দিই বি, এই এ এবং বি কোণ দুইটা সমান হবে, এবং তারা অনুরূপ কোণ বলে সমান হবে। ঠিক তেমনি হবে আবার এইটাকে নাম যদি দেন আপনি সি, এটাকে নাম দেন ডি, কোণ সিডিও সমান হবে, এবং তারা হবে অনুরূপ কোণ। আজকের ক্লাস 8টায় শুরু হয়েছে, 8টা 35-এ আপনি মেসেজ করেছেন, এবং ক্লাস শুরু হচ্ছে 8টায়। 8টায় ঠিক না, 8টা 2 বলতে পারেন। তো আসেন আমরা একান্তর বুঝলাম, অনুরূপ বুঝলাম। একান্তর হচ্ছে অল্টারনেটিভ অ্যাঙ্গেল এ এ, সো কনফিউজড হবেন না, যাতে মনে থাকে সুন্দর করে। আর অনুরূপ কোণ মানে হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। এটার আর কোনো মনে রাখার আমার কাছে কোনো তরিকা নাই, এমনি মনে রাখতে হবে। অনুরূপ কোণ মানে হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। অন্তস্থ কোণ, বহিস্থ কোণ বুঝাই তো আসছে মোটামুটি, তারপর আরেকবার দেখাই। এই ত্রিভুজটার মধ্যে অন্তস্থ কোণ কারা, ত্রিভুজের মধ্যে যারা আছে, এই যে এক্স ওয়াই জেড এগুলা, আর বাইরে যেগুলো আছে পি কিউ আর, এগুলো হচ্ছে বহিস্থ কোণ। ঠিক আছে, আর একটা জিনিস এটা একটু মনে রাখতে পারেন,
একটা ত্রিভুজের অন্তস্থ কোণগুলো যখন যোগ করবেন, কোন ত্রিভুজের অন্তস্থ কোণ গুলোর সাম বা যোগফল কি হয়? 180 ডিগ্রি হয়। আবার একটা ত্রিভুজের বহিঃস্থ কোণগুলা বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল গুলা যখন আপনি যোগ করবেন, সেগুলার সাম হবে 360 ডিগ্রি। এটা একটু মনে রাখবেন, ম্যাথ করতে কাজে লাগে। কোনো প্রশ্ন থাকলে বলে ফেলবেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়। এবার আসেন ত্রিভুজ। ত্রিভুজ সম্বন্ধে একটু দেখি ডিটেইলে। ত্রিভুজ মানে তো জানেন যে তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয় এমনিতেই। ত্রিভুজের আরো কিছু টার্ম বোঝা দরকার। ত্রিভুজের উচ্চতা বলতে কি বোঝায়? সাপোজ এই ত্রিভুজটা উচ্চতা কি, এইটার যে একটা শীর্ষবিন্দু এ, সেটা থেকে তার যে বিপরীত প্রান্তের যে বাহুটা সেটা হচ্ছে বিসি, তার উপরে যদি একটা লম্ব আঁকা হয়, সেটা যদি এডি হয়, তাহলে কি বলা যায়? এডি লম্ব বিসি। এখন এই এডি এর যে দৈর্ঘ্য, সেটাই হচ্ছে এবিসি ত্রিভুজের উচ্চতা। এবিসি ত্রিভুজের এটাই হবে উচ্চতা। এখন ত্রিভুজটা যদি এরকম দেখতে না হয়, ত্রিভুজটা যদি এরকম দেখতে হয়, এ বি সি, এখানে উচ্চতা কত? বলে দিলাম যে এবি লম্ব এসি। এখন এ আবার সেই অ্যাপেক্স পয়েন্ট, এখান থেকে অ্যাপেক্স পয়েন্ট মানে কি? শীর্ষ বিন্দু। এটাও জানা লাগবে। এবিসি একটা ত্রিভুজ যেখানে এবি লম্ব এসি, তার মানে হইতেছে এই এ পয়েন্ট থেকে বিসি রেখার উপর যে লম্বটা আঁকছি, এটাই হচ্ছে এই দুইটা জায়গার দূরত্ব আর কি, এবং এই দূরত্বটাই হচ্ছে তার উচ্চতা। ঠিক আছে, তাহলে এখানে উচ্চতা হবে হচ্ছে এবি। যদি এমন একটা ত্রিভুজ হইতো এ বি সি, এইবার কিভাবে উচ্চতা নির্ণয় করবেন? আপনি দেখেন, এবারে অ্যাপেক্স পয়েন্ট থেকে যদি উচ্চতাটা নেন, সেটা কিন্তু কোনো রেখার উপরে পড়তেছে না, তো আপনি বিসি কে বর্ধিত করবেন এদিকে। বর্ধিত করার পরে এই এ যে লম্বটা টানলো, এ থেকে যে লম্বটা টানলো, সেটা বিসি এর বর্ধিত অংশ ডি বিন্দুতে যদি ছেদ করে, তাহলে কি বলতে পারি? এডি লম্ব সিডি। এবং এই এডি লম্বটাই হচ্ছে বেসিক্যালি তখন উচ্চতা। কেন এতভাবে উচ্চতাকে আমরা দেখতেছি? তার কারণ হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, যে যে কোনো ত্রিভুজের যদি আপনি ক্ষেত্রফল বের করতে চান, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই ভূমিকে ইংরেজিতে বলা হয় বেইস, আর উচ্চতাকে বলা হয় হাইট। আর হাফকে কি বলা হয়? হাফকে তো হাফই বলা হবে, আর কি বলা হবে। সো একটু আবার শুরু থেকে আসি। এইখানে বেস কত ছিল? এখানে বেস ছিল হচ্ছে বিসি। ত্রিভুজের যে বাহুটা বেসিক্যালি নিচে থাকতেছে, যার উপর আমরা লম্ব আঁকতেছি, সেই হচ্ছে বেস। তাহলে এখানেও বেস ছিল হচ্ছে বিসি, এখানেও বেস হচ্ছে বিসি। এইখানে বেস কে, এখানে বেস কি সিডি? নো। এইখানেও, তাহলে সিডি যদি নিয়ে নিই, তাহলে ত্রিভুজটা হয়ে যাবে আর বড়, এসিডি ত্রিভুজের আমার ক্ষেত্রফল বেরোবে। বাট এখানেও কিন্তু বেস হবে সে বিসি। আপনি বিসি বর্ধিত অংশের উপর লম্ব আঁকছেন, সো বিসি হবে বেস পাবো। এবং এটা গুণ করলে কি পাওয়া যাচ্ছে বলছিলাম? ত্রিভুজের ক্ষেত্রফল। ডাজেন্ট ম্যাটার ত্রিভুজটা আপনার সূক্ষ্মকোণী কিনা, স্থূলকোণী কিনা, কি হাবি জাবি যা ইচ্ছে তাই হোক, এই সূত্র দিয়ে আপনি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবেন যদি উচ্চতা এবং ভূমি জানেন। আর একটু আগে তো দেখেই আসছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। আরো স্পেসিফিক ভাবে বললে ত্রিভুজের অন্তঃস্থ তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। এবার আসেন, এই চার্ট তো মুখস্থ করতে বলছে আপনাদের লেকচার শিটে, কিন্তু কেন মুখস্থ করবেন সেটা একটু বুঝে নেই। একটু আগে আমি যেটা বলতেছিলাম, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ, সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। ইংরেজি থেকে এটাকে বলা হয় রাইট ট্রায়াঙ্গেল। সমকোণকে ইংরেজিতে বলা হয় রাইট অ্যাঙ্গেল, আর সমকোণী ত্রিভুজকে বলা হয় রাইট ট্রায়াঙ্গেল। সো এটা নাম দিলাম আমি, ধরেন এ বি, এ বি আর সি।
90 ডিগ্রি যেটা, এটা বি কোণটা, এটার অপোজিটে যে বাহুটা সেটাকে বলা হয় হাইপোটেনিউয়াস, বা বাংলায় বলা হয় অতিভুজ। আর এই যে দুইটা সাইড, এই দুইটা সাইডকে বলা হবে লেগ। ঠিক আছে, যদি এদেরকে আপনি ভূমি বা উচ্চতা কিছু আলাদাভাবে না বলা থাকে তাহলে হবে লেগ। এখন ভূমি বা উচ্চতা কখন বলা যাবে? যদি আমি এইখানে দুইটা সূক্ষ্মকোণ আছে, যেটাকে আপনি প্রধান ধরে নিবেন বা যেটাকে ধরে অঙ্ক করবেন। ধরেন এইটাকে আপনি সূক্ষ্মকোণ থিটা ধরছেন, তো এইটার বিপরীতে যে আছে সে হবে লম্ব, আর এটার সাথে যে আছে ওই লেগটা হয়ে যাবে ভূমি। ঠিক আছে, সো একই লেগ কিন্তু লম্ব ভূমি দুইটাই হয়ে যেতে পারে। ডিটারমাইন হবে কিভাবে? আমি সূক্ষ্মকোণ কোনটাকে আহ বিবেচনা করে লম্ব আর ভূমি ডিক্লেয়ার করতেছি। তো সূক্ষ্মকোণ যদি এখানে চলে আসতো তাহলে তখন এইটা আবার লম্ব হয়ে যেত। ঠিক আছে, তো সূক্ষ্মকোণ কোথায় তার উপর ডিপেন্ড, বা কোন সূক্ষ্মকোণটাকে অ্যাড্রেস করে আমি কাউকে লম্ব বা ভূমি বলতে পারি সেটা আপনাকে বুঝতে হবে। যে কোনো একটা সূক্ষ্মকোণ ধরে দেন লম্ব বা ভূমি বলতে পারি। এখন আপনাদের কি মুখস্থ করতে বলা হয়েছে সেটা জানার আগে আরেকটা জিনিস জানতে হবে। পিথাগোরাস উপপাদ্য আপনারা সবাই পড়ে আসছেন। পিথাগোরাস কি বলছেন? পিথাগোরাস বলতেছে এই যে লম্ব যেটা এখানে আছে এবি, আর এই যে ভূমি আছে যেটা বিসি, তাদেরকে যদি আপনি স্কোয়ার করেন এবং তারপর তাদেরকে যদি যোগ করেন, আর তাদের দৈর্ঘ্যকে, এবি এর দৈর্ঘ্য এবং বিসি এর দৈর্ঘ্যকে আপনি স্কোয়ার করলেন, তারপর যোগ করলেন, এই যোগফলটা হবে তার যে অতিভুজ যেটা সেটার যোগফলের সমান। তাহলে বাংলা ভাষায় যদি দেখি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। এইখানে এটাই বলা হয়েছে যে একটা রাইট ট্রায়াঙ্গেলের কোণগুলা যদি এমন থাকে, লাইক 3, একটা হচ্ছে 30, ধরেন এটা 30, এটা 60, আর এটা 90। 30, 60, 90 এই রেশিওতে যদি তার কোণগুলা হয় সেটা অবশ্যই একটা রাইট ট্রায়াঙ্গেলই হয়েছে। এবং তার এই 30 ডিগ্রির যে বিপরীত বাহুটা সেটা হবে 1, 60 ডিগ্রির যে বিপরীত বাহুটা সেটা হবে √3, 90 ডিগ্রির যে বিপরীত বাহুটা সেটা হবে 2। ঠিক তেমনি ভাবে যদি আর একটা রাইট ট্রায়াঙ্গেল করা হয়, যেটা এরকম 60, 30 না হয়ে দুইটা কোণই সমান, এটাও 45, এটাও 45, এই দুইটা 45 মিলে হচ্ছে 90, আর এই যে আমাদের সমকোণ সেখানে আবার 90, টোটাল 180 ডিগ্রি। তো না 45, 45, 90 হলে কি হবে? দুইটা লেগই হয়ে যাবে আপনার 1, 1, এবং হাইপোটেনিউসটা যাবে √2। এইভাবে আপনি চাইলে আরো অনেক নাম্বার আছে মুখস্থ করতে পারেন। এটা মুখস্থ করে কি লাভ? এটা মুখস্থ করে লাভ আপনার হয়তো ক্যালকুলেশনে একটু সময় বাঁচবে, বাট মানে এটা মুখস্থ না রাখলে যে আপনি একেবারে অকুল পাথারে পড়ে যাবেন, কখনোই ক্যালকুলেশন করতে পারবেন না, বিষয়গুলো এমন না। আমার কাছে সারা জীবন এটা মুখস্থ করাটা খুব কঠিন লাগছে, আমি মুখস্থ করিনি। বাট গেস হোয়াট, তাতে তো ম্যাথ যে করা যাচ্ছে না তা না। বাট আপনার যদি মনে হয় যে না ভাই আমার মুখস্থ থাকতেছে, প্যারা লাগে না, হ্যাঁ, মুখস্থ করবো, করেন, ভেরি গুড। আপনি কিছু কিছু ম্যাথ আমার থেকেও ফাস্টার পারবেন, কারণ আপনার হিসাব করতে হবে না। তো এবার আসলে ত্রিভুজের কিছু ক্লাসিফিকেশন দেখবো এবং তাদের কিছু প্রপার্টি বা তাদের কিছু ক্যালকুলেশন সেগুলো দেখবো। সূক্ষ্মকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের তিনটা বাহুই সূক্ষ্মকোণ, সরি তিনটা বাহুই তো না, তিনটা কোণই সূক্ষ্মকোণ। যে ত্রিভুজের তিনটা কোণই সূক্ষ্মকোণ সেটা হচ্ছে সূক্ষ্মকোণ ত্রিভুজ। এবার আসেন স্থূলকোণী ত্রিভুজ কি? স্থূলকোণের স্থূলকোণের ইংরেজি হচ্ছে অবটুস অ্যাঙ্গেল, আর স্থূলকোণী ত্রিভুজ হবে অবটুস অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল, নতুন কোনো নাম নাই। আর স্থূলকোণী ত্রিভুজে কয়টা স্থূলকোণ থাকে? তিনটা না, তিনটা স্থূলকোণ তো হইলে তার 180 ডিগ্রি বেশি হয়ে যাবে যখন। সো স্থূলকোণী ত্রিভুজে আপনার স্থূলকোণ থাকবে একটা, আর বাকি দুইটা থাকবে সূক্ষ্ম। সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সমান। এটা যদি দৈর্ঘ্য হয় এ, এটা যদি দৈর্ঘ্য হয় এ, এটারও দৈর্ঘ্য এ। এবং সমবাহু ত্রিভুজে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেহেতু বাহুগুলো সমান তার অন্তস্থ কোণগুলো সবগুলো সমান, প্রত্যেকটা কোণই হচ্ছে 60 ডিগ্রি করে। দেখেন একটা সূত্র বলছে, এই যে আমরা ধরে নিচ্ছি না যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ,
তাই যদি হয় তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একটা সূত্র আছে, সূত্র √3/4 ইন্টু এ স্কোয়ার। তো আমি যদি বলি যে এখানে এ হচ্ছে সমান সমান 2 ইঞ্চি বা 2 সেন্টিমিটার, তাহলে এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে √3/4, আর এটা 2 স্কোয়ার। সো 4 আর 2 স্কোয়ার কাটাকাটি করে √3 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে কি √3 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে আমার এই ত্রিভুজটার ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা খুবই সোজা, সূত্রটা জানলেই হয়, আর বা একটা বাহুর দৈর্ঘ্য জানলেই কাজ শেষ। এবার আসলে সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলতেছে, সরি সমদ্বিবাহু ত্রিভুজ। এটা ইংরেজিতে বলা হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তার মানে কি দুইটা বাহু সমান হবে আর একটা বাহু অসমান হবে। এটা এ আর এটা কি আমি জানি না, এটা অন্য কিছু, ধরেন এটা বি। এই সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেলেস ট্রায়াঙ্গেলের একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এই যে সমান দুইটা বাহু, তার যে বিপরীত দুইটা কোণ এরা সমান। তো এটা যদি এক্স ডিগ্রি হয়, এটা হবে এক্স ডিগ্রি। এবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আপনি কি করে বের করবেন? সমান বাহু দ্বয়ের দৈর্ঘ্য যদি এ হয়, আর বাকি যে বাহুটা সেটাকে যদি আপনি বি বলেন, যেটাকে আমরা ভূমি বলতেছি অলসো, সো তখন তার সূত্রটা হবে এই b/4 ইন্টু √4a² মাইনাস b²। এখানে আপনি এ আর বি এর মান বসাই দিবেন, আপনার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। বিষমবাহু ত্রিভুজে আসি। এইখানে কোনো বাহুই কারো সমান না। একটা বাহু এ, একটা বাহু বি, একটা বাহু সি। এই তিনটা বাহুর দৈর্ঘ্যকে যদি আপনি যোগ দেন, আপনি কি পান? ত্রিভুজটা পরিসীমা পান। ঠিক আছে? এই ত্রিভুজের পরিসীমাকে যখন আবার 2 দিয়ে ভাগ করা হয়, তখন আমরা পাই ত্রিভুজের অর্ধ পরিসীমা। এটাকে আবার এস বলা হয়। এস কি জিনিস? এস হচ্ছে অর্ধ পরিসীমা। এবার অর্ধ পরিসীমা এস বের করে কি লাভ? অর্ধ পরিসীমা এস বের করে আপনি একটা সূত্র আছে, যেটাতে বসাই দিলে সুন্দর করে বিষম ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা পেয়ে যাবেন, বা এটা দিয়ে আপনি সুন্দর করে একটা বিষম ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবেন। সূত্রটা হচ্ছে কি? √এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তার মানে এ বি সি আপনাকে জানতে হবে, আর অর্ধ পরিসীমা সেটাও জানতে হবে। এবিসি জানলে তো যেটা বের করতেই পারে। আচ্ছা, আবার যদি এমন হয় যে আপনার বিষম ত্রিভুজটার দুই বাহু এ বি এবং আরেকটা বাহু বলা নাই, এবং ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ থিটা, তাহলে তার ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু এ বি সাইন থিটা। একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন এই একটা বিষমবাহু ত্রিভুজ, একটা বাহু এ, একটা বাহু বি। এখানে কি আছে আপনি জানেন না, এটা এখন বলা নাই। তো আপনি শুধু এ আর বি জানেন। এখানে যে মাঝখানে যেটা কোণ, এটার নাম হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোণ। তো দুইটা বাহু যে কোণটা তৈরি করলো, সেটাই হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোণ। এটাকে ধরলেন থিটা। তাহলে আপনি এই ফর্মুলাতে বসাই দিলে সুন্দর করে কি বের হয়ে যাবে? হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন থিটা। অনেক থিওরি করলাম, আসলে একটু ম্যাথ করি। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি ক একক হয়, তাহলে তার মধ্যমার দৈর্ঘ্য কত? মধ্যমা ইংরেজি কি বলেন তো? যেহেতু অঙ্ক ইংরেজিতেই আসবে, সমবাহু হলে তখন কি বলে থাকে? ইকুই ল্যাটেরাল ট্রায়াঙ্গেল। মধ্যমা ইংরেজি কি বলেন? মিডিয়ান। শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমার মনে হয় নেট একটু ডিসকানেক্ট হয়ে গেছিল, হঠাৎ করে ঝামেলা করতেছিল। হ্যাঁ, একজন মনে হয় বলছেন যে মধ্যমা মানে হচ্ছে মিডিয়ান। ঠিক আছে। সো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বলা আছে ক, তাহলে তার মধ্যমার দৈর্ঘ্য কত হবে? সো মধ্যমা জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে, বা মিডিয়ান জিনিসটা কি। সমবাহু ত্রিভুজ তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম। এটা যদি এ হয়, এটা যদি এ, এটা এ, আর এখানে বলে দিচ্ছে কি ক, তার মানে প্রত্যেকটা ক।
ত্রিভুজটা আমি ধরে নিলাম এবিসি, যেহেতু কিছু বলা নাই ধরতে হবেই। এইবার মধ্যমা কি জিনিস, সাপোজ এ পয়েন্ট থেকে বিসি এর মধ্যবিন্দু যদি বি হয়, ডি কি বিসি এর মধ্যবিন্দু, তার মানে বিডি সমান সমান সিডি সমান সমান কি হাফ ইন্টু বিসি। সমবাহু ত্রিভুজে যখন আপনি মধ্যমা আঁকেন তখন এই পাশে কি হয়, একটা 90 ডিগ্রি সৃষ্টি হয়, বা এডি হয় বিসি এর উপর লম্ব। ভালো কথা। তার মানে কি, আমি যদি বলি আমাকে চাইছে কি মধ্যমার দৈর্ঘ্য, তার মানে এডি কত সেটা বের করতে বলছে, এডি দৈর্ঘ্য কত। তাই যদি হয় যেহেতু ডি মধ্যবিন্দু এবং এই পুরা বিসি হচ্ছে ক, তাহলে এটা কি হবে ক/2, এটাও ক/2। আমাকে এডি বের করতে হবে। এই এ ডিসি ত্রিভুজটার দিকে একটু তাকান তো, এটা কি জিনিস, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, কারণ একটা কোণ সমকোণ। তো আমি কি লিখতে পারি, লিখতে পারি অতিভুজ যেটা এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। বাস, এবার খালি আমার মান বসাইতে হবে। এডি স্কোয়ার সমান সমান আপনার এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তাহলে এডি কত হবে, এসি কত বলা আছে, এসি বলা আছে ক স্কোয়ার। আর সিডি কত, সিডি হচ্ছে ক/2 এর স্কোয়ার, বা ক/2 এর স্কোয়ার কত হয়, ক² / 4। সো 4 ক² মাইনাস ক² / 4 কত আসবে, 3 ক² / 4। মাঝখানে রুট ওভারটা আমি ভুলেই গেছি। আপনি যদি এরকম ভুলে যান আপনার অঙ্ক ভুল হয়ে যাবে, ভুলে যাওয়া যাবে না। √3 ক/, এইটা কি, এইটাই হচ্ছে আপনার বেসিক্যালি এডি এর দৈর্ঘ্য। বুঝতে পারছি এটা? বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে বলবেন। কোশ্চেন 10 নম্বর কি বলছে, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল 3 × √3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত। সমবাহু ত্রিভুজ মানে ইকুইলেটারাল ত্রিভুজ, তার বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তার ক্ষেত্রফল আমি কি করছিলাম, তার ক্ষেত্রফল হয় √3a² / 4। তাহলে যখন তার দৈর্ঘ্য আবার বাড়ায় দিলাম, কত, 2 মিটার বৃদ্ধি করলাম, তখন তার ক্ষেত্রফল কত হবে। দেখেন বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে গেছে প্রত্যেকটা, তার মানে এ এর জায়গায় a+2 বসবে। এখন বলতেছে এই বৃদ্ধির পরিমাণটা কত, এই বৃদ্ধির পরিমাণটা হচ্ছে 3√3। তার মানে কি আপনি কি লিখতে পারেন, যে এটাকে মাইনাসই দিয়ে দিই, নতুন আয়তনকে পুরাতন আয়তন থেকে যদি আপনি বিয়োগ করেন আপনি পাবেন 3√3। বাস, এবার আপনার কাজ কি, সিম্পলি এটাকে সলভ করা। সলভ করে আপনি কি পাচ্ছেন দেখেন, এর সমান সমান 2। তার মানে প্রাথমিক অবস্থায় আমার সমবাহুটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল 2 মিটার করে, আর বৃদ্ধির পরে তাহলে কত হয়েছে, বৃদ্ধির পরে সেটা হয়ে গেছে 4 মিটার। এগেন, নট ভেরি ডিফিকাল্ট, যদি বুঝেন ভালো, না বুঝলে বলবেন। এইবার ত্রিভুজের আরো কিছু কনসেপ্ট আছে। ত্রিভুজের অন্তঃকেন্দ্র বলে একটা বিষয় হয়। অন্তঃকেন্দ্র কি জিনিস, মনে করেন একটা ত্রিভুজ নিচ্ছেন আপনি এ বি সি। এইবার আমি এই সি কোণটাকে সমান 2 খণ্ডে ভাগ করলাম, তাহলে এটা হচ্ছে সি কোণের সমদ্বিখণ্ড। বি কোণটাকে আমি সমান 2 খণ্ডে ভাগ করলাম, সেটা হচ্ছে বি কোণের সমদ্বিখণ্ড। আর এ কোণটাকেও আমি সমান 2 ভাগে ভাগ করলাম, সেটা হচ্ছে এ কোণের সমদ্বিখণ্ড। এই তিনটা বিন্দু যেখানে এসে পরস্পর মিলিত হবে, আমার এই তিনটা বিন্দু মিলে নাই ঠিক মতো, কারণ আমি হাত দিয়ে আঁকছি, ধরেন এরকম কোন একটা জায়গায় মিলিত হইলো, সেটা হবে অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র তাহলে কখন হবে, এই যে তিনটা কোণ তাদের সমদ্বিখণ্ডক যখন একটা পয়েন্টে গিয়ে মিলিত হবে, সেটা হবে অন্তঃকেন্দ্র। বা এই অন্তঃকেন্দ্রকে আমরা ইংরেজিতে বলতেছি ইন সেন্টার। পরিকেন্দ্র নামে একটা জিনিস আছে। একটা ত্রিভুজের বাহু বা পরিসীমা, ত্রিভুজের বাহু বা পরিসীমা কি, এই যে ত্রিভুজের বাহু বা পরিসীমা এটাই, ঠিক আছে, এই যে তিনটা বাহু এটাই ত্রিভুজের পরিসীমা। এই পরিসীমার উপর অঙ্কিত লম্বত্রয় ত্রিভুজের অভ্যন্তরে যে বিন্দুতে মিলিত হয়, তার মানে কি, এই হচ্ছে একটা ত্রিভুজ এ বি সি। এবার বিসি এর উপর আপনি একটা লম্ব আঁকলেন, এবি এর উপর একটা লম্ব আঁকলেন, এসি এর উপর একটা লম্ব আঁকলেন, ঠিক আছে? এটা সবাই লম্ব।
এই লম্বগুলো ও বিন্দুতে মিলিত হইলো, তাহলে ও বিন্দু কি হবে? ও বিন্দু হবে পরিকেন্দ্র। ভরকেন্দ্র কি জিনিস? ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখায় যে বিন্দুতে মিলিত হয়। আচ্ছা, তার মানে মধ্যমা ভরকেন্দ্র যখন আপনি বের করবেন তখন আপনি মধ্যমা ব্যবহার করতে হবে। এ বি সি আগে, তো বিসি বাহুর মধ্যবিন্দু ধরলাম ডি, তাহলে এ আর ডি যোগ করবেন। আহ এসি বাহুর মধ্যবিন্দু ধরলাম ই, তাহলে আপনি বি আর ই যোগ করবেন। আবার এই এ এবং বি বাহুর মধ্যবিন্দু ধরলাম হচ্ছে এফ, তাহলে আপনি এই সি আর এফ যোগ করবেন। এই তিনটা যে বিন্দুতে মিলতেছে সেটাকে আপনি বলবেন ভরকেন্দ্র বা সেন্ট্রয়েড। সেই নামগুলো একটু মনে রাখেন, প্রশ্ন কঠিন হইলে এই ধরনের নামগুলা চলে আসতে পারে। এবং সবচেয়ে ইম্পর্টেন্টই হচ্ছে ধরতে গেলে সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড মানে ভরকেন্দ্র, পরিকেন্দ্র মানে সার্কাম সেন্টার, অন্তঃকেন্দ্র মানে হচ্ছে ইনসেন্টার। এবার আপনাদেরকে কয়েকটা শর্তর কথা বলছে যে কি কি শর্ত ফুলফিল করলে দুইটা ত্রিভুজ আপনার সমান হয়। কি কি শর্ত সেগুলা? দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়। সাপোজ দুইটা ত্রিভুজ দেওয়া আছে, এই একটা, এই একটা, এ বি সি ডি ই এফ। যদি এ বি সমান ডিই হয় আর এসি সমান ইএফ ডিএফ হয় এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দ্যাট ইজ বিএসি সমান ইডিএফ হয়, তখন ত্রিভুজটা হবে সর্বসম। এটা হচ্ছে সর্বসম সাইন। ঠিক আছে, সর্বসম ইংরেজি কি বলেন তো? কি শিখছিলাম? কনগ্রুয়েন্ট। তার মানে দুইটা ত্রিভুজ কনগ্রুয়েন্ট হইল, গেল এই একটা শর্ত। আবার এমন হইতে পারে যে তিনটা বাহুই সমান। ঠিক আছে, একটু আগে যে দুইটা বাহুর কথা বলছি, দুইটা বাহু, না এখানে আপনাকে বলা আছে যে এবি সমান সমান ডিই, এসি সমান সমান ডিএফ, বিসি সমান সমান ইএফ। এই তিনটা বাহুই সমান, তার মানে হচ্ছে ত্রিভুজ দুটো সর্বসম। তিনটা বাহু সমান না হয়, যদি তিনটা কোণ সমান হয় তখন কি হবে? ত্রিভুজটি সমকোণী হবে। সর্বসম হবে এটা কিন্তু বলা যাবে না, দেখেন। বা সদৃশকোণী, সমকোণী তো না, সদৃশকোণী হবে। এটা হচ্ছে সদৃশকোণী। সো একটা ত্রিভুজ এরকম, এটা একটা সমবাহু ত্রিভুজ। প্রত্যেকটা সমবাহু ত্রিভুজ কি হয়? কোণগুলো 60 ডিগ্রি করে হয়। এবার একটা ছোট সমবাহু ত্রিভুজ, এটারও দেখেন প্রত্যেকটা কোণ কিন্তু 60 ডিগ্রি করে। তো দুইটা ত্রিভুজের তিনটা তিনটা করে কোণ তো সমান আছে। এই কোণটা এই কোণটা সমান, এই কোণটা এই কোণটা সমান, এই কোণটা এই কোণটা সমান। তো এরা কি সমান? সমান না। আবার যদি এমন হইতো যে এটা 60 না, এটা 50, আর তাহলে এটা কত হইতো? 70 ধরলাম। আর এটারও যদি তাই হয়, এটা হয় 50, এটা হয় 70, তাও কি তারা সর্বসম? না, সর্বসম না, তারা আবার সদৃশ্য কোণ। আবার 4 নম্বর সূত্র কি বলতেছে? দুইটা কোণ এবং একটা বাহু সমান। যদি এমন হয় দুইটা কোণ সমান, আর একটা কোণের অবস্থা আমি জানি না, বা দুইটা কোণ সমান হইলে তো আপনার আর একটা কোণ সমান হবেই। দুইটা কোণ সমান, এই যে 50, এটাও 70, আর এটা মনে করেন 2 ইঞ্চি, এটাও 2 ইঞ্চি, তাহলে ও কিন্তু এই দুইটা বাহু সর্বসম হবে। শর্ত থাকে যে এই দুইটা কোণের সাধারণ বাহুই সমান হইতে হবে। এইখানে আর একটা বাহু সমান হইলে এটার সাথে এটা, ওইটা আমি, ওইটা হইলে আমি বলতে পারবো না। কিন্তু যদি জাস্ট তাদের সাধারণ বাহুটা সমান হয়ে যায় তাহলে দুইটা সর্বসম হবে। আর যখন সমকোণী ত্রিভুজ হয় তখন ত্রিভুজের অতিভুজ আর যে কোনো একটা বাহু, যদি আর একটা ত্রিভুজের অতিভুজ আর যে কোনো একটা বাহু সমান হয়, তাহলে এই দুইটা সিম্পলি সমকোণী, আপনার সর্বসম হয়েছে। আসেন একটু ম্যাথ দেখি। আচ্ছা, আমি 2টা মিনিট ব্রেক দিচ্ছি। 9টা 3-এ ক্লাস শুরু।
আচ্ছা, মাহমুদ আক্তার আক্তার আপু জিজ্ঞেস করতেছেন সাউন্ড আছে কিনা। সাউন্ড তো নাই, কারণ হচ্ছে 2 মিনিট ব্রেক দেওয়া হয়েছে। এখন সাউন্ড আছে। আসেন 11 নম্বর ম্যাথ এক্সাম্পলের মনে হয়। কি বলতেছে, দুইটি প্লেন একই সময় এয়ারপোর্ট ছেড়ে যাচ্ছে। 70 মাইল উত্তরে। দিক জানেন তো মনে হয়, ম্যাপে দিক কিভাবে দেখায়। এই উপরের দিকে নর্থ দেখায়, এইদিকে ইস্ট বা পূর্ব দেখায়, এদিকে নিচের দিকে সাউথ দেখায়, বামের দিকে ওয়েস্ট দেখায়। ওকে, এ 70 মাইল উত্তরে চলে গেছে, ভালো কথা। আর বি 168 মাইল পূর্বে চলে গেছে। তাদের মধ্যবর্তী দূরত্ব কত? তাদের মধ্যবর্তী দূরত্ব কি এইটা যোগ এইটা? না, তাদের মধ্যবর্তী দূরত্ব হিসাব করতে হবে তাদের মধ্যে একটা সরলরেখা টেনে। তাহলে আরেকটা জিনিস জানতে হবে আপনাদের, যে এই প্রত্যেকটা দিক, যে চারটা দিকের কথা বলতেছি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তাদের মধ্যে 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল সবসময় থাকে। তাহলে এখানেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এটা 70, এটা 168। কি করতে হবে এটাকে ডিটারমিন করতে হলে? পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে হবে এবং অতিভুজের দূরত্বটা বের করতে, অতিভুজের মানটা বের করতে হবে। তাহলে কত আসতেছে? বড় বড় দুটো ক্যালকুলেশন করবেন, করে পাবেন 182। পরীক্ষার হলে এত বড় রুট আপনি কি করে করবেন বলেন তো? এটা এটা পরীক্ষার হলে ওইভাবে করা সম্ভব না। দেখেন এই পরীক্ষাটা আসছে কোথায়, বাংলাদেশ ব্যাংক এডি 11-তে। তখন আপনি কি করবেন? আপনি সর্বোচ্চ যেটা করতে পারেন, যে এই দুইটা সংখ্যা যোগ করে রেখে দিতে পারেন। ঠিক আছে, এই দুটো সংখ্যা যোগ করে আসতেছে 4, 2, আর 9 আর 2 11, হাতে থেকে 1, আর থাকতেছে আপনার 8 আর 4 12, আর 1 13, হাতে থেকে 1 3। এই আপনি এই পর্যন্ত রেখে দিয়ে আসতে হবে। এত বড় একটা বর্গমূল পরীক্ষার হলে মানে করার মতো পাগলামিটা করবেন না। এইটা করলেই এখন তো আপনি আবার পাবেন। এমসিকিউ তে আসলে তো আর লিখে রাখার লাভ লাভ হবে কি কোনো? না, এমসিকিউ তে আসলে লিখে রাখার লাভ হবে না। আর এমসিকিউ তে তো আসলে আপনি লিখবেন না, আপনি তো আর এত বোকা না। ঠিক আছে, আমি রিটেনের কথা বলতেছি, যদি রিটেনে আসে। অঙ্কটা সহজ কিন্তু এই ক্যালকুলেশনটা হ্যাঁ, দিতে হবে। এখন এই জাতীয় জিনিসটা আপনি কি করে করবেন? এটা করার একটা সুন্দর সিস্টেম আছে। অপশন গুলোই অপশন দেখে, করতে হবে। অপশন গুলো ট্রাই করলেই বোঝা যায়। রাইট রাইট। আপনি 182-কে 2 বার যদি গুণ দেন সেটা করতে পারেন, বা 182-কে আপনার 2 বার গুণ দেওয়ার দরকার নাই। আপনি অল্প একটু করলেই, গুণ করলেই হয়ে যায়। ঠিক আছে, আপনি দেখেন এই যে এইটাকে যদি গুণ করেন, এটা ফ্র্যাকশন নিয়ে আসবে, এটা বার। এটাকে যদি গুণ করেন 9 গুণ 9, ইউনিটের ঘরে আসবে 1। এটাকে যদি 182-কে 2 বার গুণ করেন, ইউনিটের ঘরে আসবে 4। আর 283-কে যদি 2 বার গুণ করেন, ইউনিটের ঘরে আসবে 4। ঠিক আছে, সো আপনাকে এই দুইটা অপশন নিয়ে তখন একটু ট্রাই করতে হবে। দুইটা অপশন, বাকি দুইটা অপশন, এর দুটো তো বাদ। সো এমসিকিউ আসলে ভালো, বাট এই ধরনের অঙ্ক আপনাকে রিটেনও দিতে পারে, ওয়াই নট। বলে দিছে যে দিবে না কোনোদিন। যদি দেয় তখন এগুলা বড় রুট আপনার বের করার দরকার নেই। নাম্বার 14। আচ্ছা, একটু যারা আনমিউট করা থাকে একটু মিউট করে দিবেন, নয়েজ আসে, বাকিদের ক্লাস করতে সমস্যা নেই। 14 নম্বরে কি বলতেছে, একটা লোক এই অবস্থান থেকে হেঁটে ডান দিকে 10 ফুট গেছে। তার মানে কি, সে এই দিকে 10 ফুট গেল, তারপরে তার বাম দিকে 20 ফুট গেছে। একটা দিকে যাওয়ার পরে তার বাম দিকে যাওয়া মানে 90 ডিগ্রিতে ঘুরে ঘুরে গেছে, 90 ডিগ্রিতে ঘুরে সে 20 ফুট এদিকে গেছে, গেল। তারপরে সে আবার বাম দিকে ঘুরে 20 ফুট গেছে, তার মানে আবার এখানে আসলো। এবার আবার সে বাম দিকে ঘুরছে, ঘুরে আবার 20 ফুট আসছে। প্রশ্ন কি করছে, এই যে ঘুরে লাস্টে সে বি অবস্থানে পৌঁছাইলো, এ ও বি এর মধ্যকার দূরত্ব কত? 10 ফুট। এটা কোনো অঙ্ক করারও দরকার নেই, জাস্ট দেখলেই বোঝা যায়। বাট পুরোটা মাথায় চিন্তা করবেন না, এতবার যখন দিক পরিবর্তন হয় পুরোটা মাথায় চিন্তা করলে অনেক সময় ভুল হয়। একটু ছোট করে হইলেও প্রশ্নের পাশে একটু চিত্র এঁকে দেবেন। এবার আসেন আপনাদের প্র্যাকটিস ম্যাথে। প্র্যাকটিস ম্যাথে 2 নম্বর কি বলছে, যে হুইচ ওয়ান ইজ দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 75? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি, বাংলায় বলা হয় পূরক কোণ। পূরক কোণ মানে কি, কমপ্লিমেন্টারি কোণ মানে কি? দুইটা যোগ করলে হবে 90। তাহলে একটা যদি এক্স হয়, একটা যদি 75 হয়, দুইটা মিলে হয় 90। তাহলে আরেকটা কত? আর একটা হচ্ছে 15। আসেন 5।
বিবিএ তে আসছে, আইবিএর 14-15 সালে। কি বলতেছে ওরা? বলতেছে যে এরকম একটা চিত্র দেওয়া আছে আপনাকে, জেড এক্স ডি, এটা হচ্ছে 30 ডিগ্রি। ভালো কথা, এটা 30 ডিগ্রি, বুঝলাম। এ জেড ওয়াই হচ্ছে 80 ডিগ্রি। এ জেড ওয়াই এটা 80 ডিগ্রি। আপনাকে কি বলছে? জেড ওয়াই বি, এটা বের করতে বলছে। জেড ওয়াই বি বের করতে বলছে। কি করে বের করবেন? খুব জটিল না, দেখেন চিত্রটা একটু বড় করে আঁকি। ভাইয়া কোন ডিকি 90? তো স্থূল কোণ হবে 180 থেকে বাদ দিতে হবে না? হ্যাঁ। 180 থেকে কি বাদ দিবেন? বাদ তো দিবেন বুঝলাম, কিন্তু কি বাদ দিবেন, এটা হচ্ছে এ প্রশ্ন। জেড ওয়াই এটা কি এ ওয়াই জেড এর সমান হবে? কেন তাহলে হবে? মানে হইলে, মানে সমান বলতে হলে তোমাকে বলতে পারতে হবে যে কেন হবে। লজিক লাগবে, লজিক লজিক দিয়ে চিন্তা করেন। আমি তো বুঝাচ্ছি, বুঝাবোই। তার আগে আপনার একটা লজিক দিয়ে চিন্তা করেন। আচ্ছা, আপনাকে বলছে এইটা হচ্ছে 80, এইটা হচ্ছে 30। এখন আপনি যদি জানতে চান যে এই কোণটা কত, তাহলে এক আপু যেটা বলছেন যে আপনাকে এই কোণটা মতো জানতে হবে, দ্যাট ইজ ট্রু। এটা আপনাকে জানতে হবে। এবার এইটা জানতে হইলে আপনাকে এইটাও জানতে হবে, এইটা জানতে হইলে আপনাকে এইটা জানতে হবে, এইটা জানতে হইলে আপনি এটা পাবেন। এখন এবিসিডি কে কি বলছে? এবিসিডি একটা রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের বাংলা কি? চতুর্ভুজ, রেক্ট্যাঙ্গেল কি জিনিস? আয়তক্ষেত্র। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের সংজ্ঞা কি? আয়তক্ষেত্রের সংজ্ঞা হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পরের সমান ও সমান এবং সমান্তরাল, সমান্তরাল। এবং আরো আছে কোণগুলো 90 ডিগ্রি। তার মানে আমি কি বলতে পারি? এই কোণটা 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? এটা হবে 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই যে বাবাজি, এই হবে আবার 30 ডিগ্রি। ও যদি 30 হয় আর ও যদি 180 হয়, তাহলে দুইটা মিলে হবে 110 ডিগ্রি। তাহলে এইটা হবে আবার 70 ডিগ্রি। ও যদি 70 ডিগ্রি হয়, এ হবে 110 ডিগ্রি। কারণ কি, দুইটা মিলে আবার 180 ডিগ্রি। বোঝা গেছে কি? এই ভাইয়া। ওকে। সো প্রশ্নটার উত্তরটা শুধু এইটুকুর মধ্যে, যে রেক্টেঙ্গেল মানে কি। রেক্টেঙ্গেল মানে হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের সংজ্ঞাটা জানতে হবে আমাদের। তো প্রশ্ন দেখতে স্যার অনেক, আবার হ্যাঁ আরেকবার বুঝাচ্ছি আমি। দুইটা জিনিস আপনাদের জানতে হবে এই ম্যাথটা করার জন্য। তিনটা জিনিস জানতে হবে, যে রেক্টেঙ্গেল মানে কি, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র সংজ্ঞা কি? আয়তক্ষেত্র সংজ্ঞা হচ্ছে যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, এবং তারা প্রত্যেকটি যে কোণ আছে তাদের, সেগুলো 90 ডিগ্রি, সেটাই হচ্ছে আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র যদি হয়, প্রশ্ন আপনাকে বলা আছে যে, কালি চেঞ্জ করতে হবে, wait। প্রশ্ন বলা আছে এই যে এই কোণটা, এটা হচ্ছে 80 ডিগ্রি। এই কোণটা এটা 30 ডিগ্রি। যেহেতু চারটা কোণার কোণগুলা, যে এই ডি কোণ, সি কোণ, বি কোণ, এগুলো সব হচ্ছে 90 ডিগ্রি। তো এটা 90 ডিগ্রি আমি ধরতে পারি। এটা যদি 90 ডিগ্রি হয়, আমরা কি জানি যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এই কোণটা, এই যে এখন যদি আমি ত্রিভুজ এ, ডি আর এক্স এর কথা চিন্তা করি, ঠিক আছে, ত্রিভুজ এ, ডি আর এক্স এর কথা চিন্তা করি, তাহলে এই ত্রিভুজে কি হয় দেখেন তো। এটা 30 আর এটা 90, তার মানে 120, 180 মিটার কত লাগে? আর লাগে 60। এই হচ্ছে, এই কোণ থেকে বুঝলাম যে এ হচ্ছে 60, এই কোণটা 60 ডিগ্রি। আবার এটা যদি 60 ডিগ্রি হয়, দেখেন এখানে কি অবস্থা সৃষ্টি হয়েছে, এখানে এটা 60 ডিগ্রি, তাহলে এটা কতটুকু হবে? এটা হবে 30 ডিগ্রি। তো এই জন্য আমি বললাম যে এটা 30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আবার নতুন একটা ব্যাপার, যে এই যে ত্রিভুজটা, এরকম যে ত্রিভুজটা এখানে হয়েছে, এই ত্রিভুজটার মধ্যে এইটা 80 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি, তাহলে এটা কতটুকু হবে? 80 আর 30, 170, সরি 130, 110, আর এই 70 মিলে কত হয়? 180। তারপর পাইলাম এটা 70 ডিগ্রি। এবার এটা যদি 70 ডিগ্রি হয়, আমরা কি জানি, যে কোনো একটা সরল রেখার আপনার দুইটা কোণ যদি এভাবে থাকে, তাহলে সমষ্টি কত হয়? 180 ডিগ্রি।
তাহলে এই 70 আর এই পাশেরটুকু মিলে হবে 180 ডিগ্রি। তাহলে 70 আর 110 যদি এখানে হয় তাহলে হবে 180 ডিগ্রি। আপনি তাহলে বলতে পারেন যেটা 110 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে বি, 110 ডিগ্রি। বুঝছি কি ভাই এবার? স্যার বুঝতে পারছি, ধন্যবাদ স্যার। ও, স্যার বললেন না, খুব উইয়ার্ড লাগে, ভাই দিয়ে বললেন। আচ্ছা, 7 নম্বর আসি। 7 নম্বর কি বলেছে? বলতেছে in a diagram BA is parallel to DE. ওকে, BA একটা রেখা আছে, DE তার প্যারালাল আছে। এ বি সি হচ্ছে 110 ডিগ্রি। এটা এ, এটা বি, একটা কোণ আঁকছে ওরা, যে কোণটা এইভাবে গেছে সেটা কত? 110 ডিগ্রি। আবার সিডিই, এটা হচ্ছে এটা ডি, এটা ই, আর এখানে যেহেতু সি ছিল, এই সি আর ডি যখন যোগ করে দেন একটা নতুন কি কোণ উৎপন্ন হলো? সিডি। এই সিডি আবার 140 ডিগ্রি। আপনাকে প্রশ্ন করছে যে এই বিসিডি ভ্যালু কত হবে। এখন এই প্রশ্নটার মধ্যে কিছু ডেটা ইনসাফিসিয়েন্সি আছে। যদিও প্রশ্নটা ইজিলি করে ফেলা যায়, আমি কি বলতে পারতেছি যে এখান থেকে ইজিলি বলা যায়, আমি যদি বিআরডি যোগ করি, বিআরডি যদি যোগ করে দিই, হ্যাঁ, এখানে তো স্কেল নাই, অত সোজা করা যায়। ওকে, বিআরডি যোগ করলাম, তাহলে কি এই জায়গাটা 90 ডিগ্রি হয়ে যায় না? এই জায়গাটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তার মানে এতটুকু 110 যেটা, তার এতটুকু 90, তাহলে বাকি আর এতটুকু কত হবে? এটা 20 ডিগ্রি হবে। এই নীল পোর্শনটুকু 20 ডিগ্রি। আবার এটা তো 140, তো এখানে 90 শেষ, এইখানের এতটুকু পোর্শন করতে হবে। 90-এর সাথে কত যোগ করতে হয়? 50 যোগ করতে হবে, এটা 50 ডিগ্রি হবে। তো এটা যদি 20 ডিগ্রি হয়, এটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে টোটাল এই দুইটা কোণ মিলে হয়ে গেছে আমার 70 ডিগ্রি। দেখেন একটা ত্রিভুজ ফর্ম হয়েছে, বিসিডি ত্রিভুজ, যার এখানে আপনি পাইছেন 20 ডিগ্রি, এখানে আপনি পাইছেন 50 ডিগ্রি। এই কোণটা কত হবে? 110 ডিগ্রি। আপনি বলতে পারেন 110 ডিগ্রি। বাট এই সলিউশনটা একটা প্রবলেম আছে। প্রবলেমটা কোথায় বলে দেয় ভালো, সেটা হচ্ছে যে কে আমাকে বলছে যে বিআরডি একদম প্যারালাল, তো বুঝছি, কিন্তু বিআরডি যোগ করলে যেটা 90 ডিগ্রি হবে এটা কিভাবে বুঝতাম? কেমন হইতে পারতো না দুইটা জিনিস এইরকম? এরা তো সমান্তরাল, বি এ এবং ডিই সমান্তরাল। আবার আমি এখানে কোণ আঁকলাম 110 ডিগ্রি, আবার বি ধরেন এত দূরে না, আর একটু কাছে এরকম জায়গাতে আছে, সি এইখানে, ডি এইখানে, এটা 140 ডিগ্রি ধরে। এমন হইতে পারে না যে মানে ডি যে একদম বরাবর নিচেই থাকবে, সেটা আমি কি করে বুঝলাম? সেটা কিন্তু বোঝার মতো কোনো শর্ত কি প্রশ্ন দেওয়া আছে? আমি কিন্তু দেখতেছি না। সো হ্যাঁ, কমন সেন্স ইউজ করে চিত্র দেখে এটা করা যায়। তো বলতে পারেন ভাই চিত্র তো ওইভাবেই দিছে, একেই তো দিছে। এখন কথা হইতেছে যে চিত্র তো আপনাকে ডাটা দেয় না, আপনাকে তো বলতেছে না যে কোন অ্যাকচুয়ালি এটা এতই হচ্ছে। এমনও তো হইতে পারে যেটা এভাবে টানলে এখানে 91 ডিগ্রি হয়, এখানে 89 ডিগ্রি হয়, হইতে পারে। সো প্রশ্নগুলা বেশিরভাগ ক্ষেত্রে এতটুকু এইভাবে ক্রিটিক্যালি অ্যানালাইজ করেই করতে হবে। আচ্ছা, সো এই প্রশ্নটা এখানে যদি আসে, বলেন বলেন। এখানে বিই অথবা এ আর ডি যোগ করলে তো আমরা যে সমান্তরাল বাহুকে ছেদক ছেদ করছে অনুরূপ আর একান্তর কোণের ফর্মুলা ইউজ করে তো আমরা করতে পারি। এখানে এ বি আর ডি যেহেতু সমান্তরাল, তাহলে আমরা বি আর ই যোগ করতে পারি, অথবা এ আর ডি যোগ করেও তো আমাদের এভাবে করা যাবে না? করেন, করে কি আনতে পারবেন? কিন্তু আপনি কি কোনোভাবে মানে আমার আমার দরকার কি? আমার দরকার তো দিন শেষে বিসিডি। আমি সমান্তর বা একান্তর কোণ একে আমি কি পয়েন্ট প্রুভ করব? আমি মনে করেন এখানে আঁকলাম এই, বা আপনি হচ্ছে এ আর ডি আমি যোগ করে দিলাম, তো কি হবে? এখানে একটা কোণ হবে, এখানে একটা কোণ হবে। দেন হোয়াট? এখানে তো আর অলরেডি 4টা কোণ আছে। তো আপনি এই এখানে কোণের তো মান কি জানবেন চতুর্ভুজ, কখনো? এ বি সি ডি চতুর্ভুজ হয়েছে, চতুর্ভুজ চার কোণের সমষ্টি, চার সমকোণ থেকেও তো আর একটা 4 ডাটা সমকোণ আসতেছে। ডাটা আসতেছে, সেখান থেকে আপনি কয়টা ভ্যারিয়েবল পাইতেছেন? এটাও জানেন না, এটাও জানেন না, তাই না?
এটাও তো জানেন না, এটা না জানলে পরে এটা জানবেন না। এখানে দুইটা ভ্যারিয়েবল হয়ে গেছে, এ আর সি। তার মানে আপনি কি জানতেছেন না? দেখি ট্রাই করে হয় কিনা। ভালো কথা। আবার আপনি বি আর ই যখন নিচ্ছেন তখন এইটা আর এটা, তাই তো? তখন আপনার ভ্যারিয়েবল কি থাকতেছে? বি আর সি। বি বলতে এই কোনটা, এ বি ই আর। তখন আপনার ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে এ বি আর সি। ডি আপনি জানেন। সো আপনি কিন্তু বেসিক্যালি মানে ডিফারেন্ট ডিফারেন্ট কোণ এখন আপনার ইয়া হয়ে গেছে, কি বলে। এখন দুটো যোগ করলে তো আমরা আবার ওই যে এই যে দুটো মান দেওয়া আছে বি কোণ আর ডি হ্যাঁ, কোণ, এই দুটো ভ্যালু বসাতে পারবো না? না বসাইতে পারবেন না, কারণ এ বি এর মান আপনার কাছে দেওয়া নাই। বুঝতে পারছেন? এ বি এর মান তো আপনার কাছে দেওয়া নাই। ডাটা ইনসাফিসিয়েন্ট আছে, আমি সেটাই বলতে চাইতেছি। ডাটা সাফিসিয়েন্ট দেওয়া নাই। আপনি বসাইতে পারবেন, বাট আপনি তো মানই কখনো জানবেন না। আপনি এই মানটা কখনোই জানবেন না। আবার যখন এই উল্টাটা করবেন, এই মানটা কখনো জানবেন না। তো এই মানটাও জানবেন, এটা তো জানা পসিবল না। কারণ রেখাটা যতটুকু বড় হবে ছোট হবে তার উপর ডিপেন্ড করবে আপনার এই অ্যাঙ্গেল গুলা কত হবে, তাই না? বিসির দৈর্ঘ্য তো বলে নাই, সেটা কোনোভাবে জানা সম্ভব না, এটা লজিক্যালি ইম্পসিবল। তো চিত্র দেখে এটা একটা বলা যায় আর কি। বাট চিত্রটাও এইভাবে যে একদম আপনি তো চাঁদা দিয়ে মাইপে করবেন না। সো এই জাতীয় প্রশ্ন আসলে এখন 110 যেহেতু চিত্র দেখে মিলে যায়, ওকে ঠিক আছে, বাট এটা এটা আপনি দিবেন না, এটা নান অফ দিস দিতে হবে। ডাটা সাফিসিয়েন্ট না। এবং আইবিএল লোকজন খুব বুঝেই দিছে এই জিনিসটা, যে আমি এখানে ডাটা সাফিসিয়েন্ট দেই নাই, এবং দেখে এটাকে 90 মনে করে যারা করবে তারা ভুল করবে। So এই ভুলটাই সবাই করবে, সুন্দরভাবে তাড়াতাড়ি করে ফেলা যায়, করে মনে হবে যে অঙ্কটা আমি ঠিক করছি, কিন্তু এটা করা যাবে না। ঠিক আছে, আমাদের যে সলভ শিটটা আছে এটার মধ্যে 110 সলভ করে দেওয়া আছে। তো ওইটা হয়তো কোনোভাবে তাড়াহুড়াতে 110 মানে মাথাতে টপ অফ দ্য মাইন্ডে এই লজিকটা আসে। বাট এখানে আপনাকে এনাফ ডাটা দেওয়া নাই 110 প্রুফ করার জন্য। ঠিক আছে, 110 আপনি কমপ্লিকেটেড বলতে করার পারবেন না। দরকার কি ভাই? হ্যাঁ। বললাম যে এত কমপ্লিকেটেড করার দরকার কি? ও 110 এত কারণ আইবিএ কমপ্লিকেটেড ম্যাথ দেয়, এটা তার মানে কি বলবো, তার থিং। হ্যাঁ। যেমন তারপরে আমি করে আসবো অনেকদিন। আমি আমি হচ্ছে যে কি ডিম আর রুটি খেতে ভালোবাসি, আইবিএ কঠিন প্রশ্ন এরকম প্যাচালা প্রশ্ন করতে ভালোবাসি, জাস্ট লাইক দ্যাট। চারিত্রিক বৈশিষ্ট্য আর কি, এটাই। এবং প্রশ্ন কিন্তু কঠিন না, জাস্ট আপনাকে মানে ওই আপনার ক্রিটিক্যাল অ্যানালাইসিস টু মানে পাওয়ারটা দেখতে স্যার পিছনে, এতটুকু। আর যদি কোনোভাবে আমি এইটুকু বলতে পারতাম যে এটা যোগ করলে এটা 90 হয়, এটা 90 হয়, তাইলেই কিন্তু অঙ্ক করা যায়। অঙ্ক করতে কিন্তু আর ভেজাল, বাট ওইটা বলা যায় না। তো এটাই প্রবলেম। আর এই জাতীয় ম্যাথ জিম্যাট জিআরই তে প্রচুর থাকে। আপনাকে চিত্রটা এমন ভাবে দিবে, দেখে মনে হবে আচ্ছা এটা তো 90 করে ফেলি, কিন্তু 90 কোথাও বলা নাই, এবং 90 বলাও যায় না এইভাবে একটা মানে র্যান্ডম চিত্র থেকে। আসেন 8 নাম্বার। আমি জানি হয়তো আগের ম্যাথ একটু মেনে নিতে কষ্ট হয়েছে, বাট একটু মেনে নেয় না, কিছু করার নেই। এবিসি একটা ত্রিভুজ যেখানে বি হচ্ছে 90 ডিগ্রি। ভালো কথা। বি হচ্ছে 90 ডিগ্রি। এসি হচ্ছে এবি এর দুই কোণ। আচ্ছা, এটা এ যদি হয়, এটা যদি এসি হয়, ওকে। এসি সমান সমান কি 2 এবি। সি এর মান কত বের করতে বলছে। এটা কি করে করবেন বলেন তো? দেখেন, এসি যদি দুই গুণ হয়, তাহলে আপনি কি বলতে পারেন? এবি বাই এসি সমান সমান এবি ডিভাইড বাই 2 এবি, বা হাফ। এখন এই এবি বাই এসি এই জিনিসটা কি? এখানে একটু ত্রিকোণমিতি জানা লাগবে আবার। সি কোণকে সাইন আপনার বের থিটা। করতে হচ্ছে, সি কোণের অপোজিটে যেটা আছে সেটা হচ্ছে লম্ব। আর এসি কি? এসি হইতেছে অতিভুজ। লম্ব বা লম্বকে যখন আমরা অতিভুজ দিয়ে ভাগ করছি, তার মানে অতিভুজ এটা, এটা লম্ব। এটা হচ্ছে সাইন থিটা বলা হয়। এখানে থিটা তো নাই, এখানে আছে সি সূক্ষ্মকোণ, তো সাইন থিটা বলা যাবে না, সাইন সি বলতে হবে। সাইন সি সমান সমান হবে অতিভুজ বাই লম্ব। যে কোনো জায়গাতেই সাইন হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে এবি, সরি এসি
সরি, আমি উল্টাটা করছি, লম্ব বাই অতিভুজ হবে। তাহলে লম্ব হচ্ছে এবি, আর অতিভুজ হচ্ছে এসি, এবং এটা আমরা বের করছি, এটা হচ্ছে হাফ। ঠিক আছে, সাইন সি হচ্ছে হাফ। তাহলে সি এর মান কত? সি এর মান হচ্ছে সাইন ইনভার্স হাফ। বা আপনি যদি সাইনের কখনো আপনার সাইন কত ডিগ্রির মান কত, সাইন শূন্যতে হয় 0 ডিগ্রি, সাইন 30 যখন হয় সেটা হয় হাফ। তাহলে সি এর মান হবে 30। ঠিক আছে, খুবই সোজা ভাই অঙ্ক। এসির মান হাফ কেমন করে হয়েছে? এসির মান হাফ হয় নাই, এবি বাই এসি এর মান হাফ হয়েছে। সাইন সি, সাইন সি সমান সমান এবি বাই এসি। হ্যাঁ, এবি বাই এসি এর মান আমি এখান থেকে বের করছি হাফ, সেটা এখানে বসাইছি হাফ, তারপরে সেখান থেকে সি এর মান বের হয়েছে 30। ঠিক আছে, ওকে। 9 নম্বর, 5 ব্যাংকের রেডি, 2022। The angles of a triangle are in the proportion of 1 to 3। তার মানে একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের কোণগুলা 1:2:3 প্রপোর্শনে আছে, and the length of the smallest side is 1 centimeter। একটা ত্রিভুজ, যা ধরেন এই কোণটা আর এই কোণটা, এটা সবচেয়ে ছোট কোণ, তাহলে এটাকে ধরলাম এক্স, এটা তার থেকে বড় ধরলাম ওয়াই, এটা তার থেকে বড় হচ্ছে জেড। তো এক্স ইজ লেস দেন ওয়াই, হুইচ ইজ লেস দেন জেড, বা জেড হচ্ছে সবচেয়ে বড় কোণ। ওকে, সবচেয়ে ছোট কোণটার বিপরীতে দেখেন সবচেয়ে ছোট বাহুটা আছে। সবচেয়ে ছোট বাহুটা সাইড আবার বলে দিছে 1 সেন্টিমিটার। আপনাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ এইটার দৈর্ঘ্য আপনাকে বের করতে বলছে। ত্রিভুজটার নাম দিই একটা, এ বি সি। ভাইয়া, তাহলে আপনাকে বিসি এই দৈর্ঘ্য যে বের করতে হবে। ছোট যে বাহু, বলেন, এটার সাথে তো দুইটা কোণ আছে, তাহলে কোনটাকে ধরবো? ছোট বাহুর যে সাথে ছোট দুইটা কোণ, কোণ আছে। হ্যাঁ মানে 30, ছোট মানে এখানে বাহুর, হইতে পারে যে ছোটটা 30 ডিগ্রি, হ্যাঁ, মানে ইকুয়েশ মানে ইয়া অনুযায়ী, এই অনুপাত বুঝেন অনুযায়ী। বুঝেন বুঝেন, আমি এখন বুঝাইতে পারিনি। আমি একটা জিনিস বুঝাইতে ব্যর্থ হয়েছি, আমি একটু বুঝাই দেখেন। ছোট বাহুটা হবে ছোট কোণের বিপরীতে, বিপরীত মানে কি, এই যে উল্টা। ঠিক আছে, তো ছোট কোণটা হচ্ছে এক্স আমি ধরে নিয়েছি, তাহলে আচ্ছা ছোট আচ্ছা। বাহুটা হচ্ছে তার অপোজিট। ওকে, তো এখন আপনাকে বিসির ভ্যালু বের করতে হবে। কোনো কিছু করার আগে এখন প্রথমে যেটা কাজ করা দরকার, কোনগুলো জানা দরকার। শুধু একটা ডাটা দিয়ে কিছু বের করা সম্ভব না। কোনগুলো রেশিও কি এত, সো ধরি এক্স নাম্বার কোন হচ্ছে এ, ওয়াই নাম্বার কোন হচ্ছে বি, জেড কোনটা হচ্ছে, আর বি না, এটা হচ্ছে 2a হবে, যেহেতু অনুপাত বলা আছে 1:2:3। জেড কোনটা হবে 3a। এই তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণ, 1a, 2a, 3a, এদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 6a, যেটা হচ্ছে 180 ডিগ্রি। এ হচ্ছে 30 ডিগ্রি। এ যদি 30 ডিগ্রি হয় তার মানে কি, এক্স অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, ওয়াই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, আর জেড অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এইবার আমরা কি পেয়ে গেছি, বুঝতে পারতেছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ। সো জেড এর এইটাকে আমি এখন আনবো এইভাবে, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। আপনাকে সমকোণের যে বিপরীত বাহুটা থাকে সেটাকে কি বলা হয়, অতিভুজ, তাই তো? তাহলে বিসি হচ্ছে অতিভুজ, অতিভুজ স্কোয়ার সমান সমান কি হয়, অতিভুজ স্কোয়ার সমান সমান হয়, এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে? পিথাগোরাস কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। এখানে আপনাকে যেটা বের করতে হবে, আপনি জানেন কি, এই যে কোণটা এক্স, তার বিপরীত বাহুটা জানেন, তাই তো? তাহলে এক্স কে সূক্ষ্মকোণ ধরে নেন। তার মানে সাইন সি হবে আপনার এ বি বাই বিসি। সাইন সি কত, সাইন 30, যেহেতু এক্স এর মান বের আসছে 30, তাহলে সাইন 30 সমান সমান এবি বাই বিসি। এবি কত, এবি হচ্ছে 1, সাইন 30 মানে হচ্ছে হাফ, আর এখানে 1/বিসি। তার মানে বিসি সমান সমান কত, বিসি সমান সমান 2। বাস, বের হয়ে গেল যে আমার বিসি এর মান হচ্ছে 2 সেন্টিমিটার। ম্যাথটা আর একটু বোঝায়। কোথায় বুঝেন না আপনি?
প্রথমে যে চিত্রটা আঁকলেন না, ওইটা আরেক জলেই হবে, বাকিগুলো বুঝছি। আচ্ছা, আমাকে বলছে একটা ত্রিভুজ দেওয়া হয়েছে। ত্রিভুজটা হচ্ছে তিনটা কোণের রেশিও হচ্ছে 1 2 3। তার মানে একটা কোণ সবচেয়ে বড় হবে, তারটা কোণ তার আরেকটা কোণ তার থেকে ছোট হবে, আরেকটা কোণ সবার থেকে ছোট হবে। অনেকটা একটা বিষমবাহু ত্রিভুজ হবে ফর শিওর। একটা বিষমবাহু ত্রিভুজ আমি আঁকলাম। এবার সবচেয়ে ছোট কোণটাকে ধরলাম এক্স, তার থেকে বড় কোণটা যেটা ওয়াই, তার থেকে বড় কোণটাকে ধরলাম জেড। এরপরে রেশিও যেহেতু দেওয়া আছে, আমি এক্স কে ধরলাম এ, ওয়াই কে ধরলাম 2a যেহেতু তার থেকে বড়, আর জেড কে ধরলাম 3a। এখন আমাকে বলছে যে সবচেয়ে ছোট যে সাইডটা সেটার দৈর্ঘ্য 1। সবচেয়ে ছোট কোণটার বিপরীতেই থাকে সবচেয়ে ছোট বাহুটা, তাহলে এটা হচ্ছে 1। আমাকে বের করতে বলছে যে সবচেয়ে বড় বাহুটার দৈর্ঘ্য কত। সবচেয়ে বড় কোণটা হচ্ছে জেড, তার বিপরীত যে বাহুটা সেটা বের করতে হবে। তার মানে এই বাহুটার দৈর্ঘ্য বের করতে হবে। এইবার অঙ্ক করার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে কি করছি, আমি এটাকে নামকরণ করছি। এ, এই পয়েন্টটাকে নাম দিচ্ছি বি, এই পয়েন্টটাকে নাম দিচ্ছি সি। তাহলে আপনি এই বাহুর দৈর্ঘ্যটা জানেন, তাহলে এই কোণটাকে যদি আপনি সূক্ষ্মকোণ কনসিডার করে সাইনের ফর্মুলাটা অ্যাপ্লাই করেন, কি হবে? সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হবে লম্ব, তাই তো? সাইন সি মানে কি? এখানে হবে লম্ব বাই অতিভুজ, লম্ব হবে এবি। আর অতিভুজ কি হবে? জেড আসছে 90 ডিগ্রি, সো 90 ডিগ্রির অপোজিট বাহুটাই হবে অতিভুজ, এটা হচ্ছে বিসি। সেই বিসি বসাই দিলাম, সাইনের সূত্র ফর্ম করলাম, বাট এখান থেকে অঙ্ক হয়ে গেল। ভাইয়া বুঝতে পারছি। Thank you. ওকে, 11, if the two sides of a triangle are 5 and 6, the third side cannot be what? ওকে, এটা অ্যান্সার করতে হলে একটা জিনিস জানতে হবে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। বাংলা হাতে লেখা একটু খারাপ আপনারা লিখে নেন যদি জানেনই সবাই, বাট না জানলে। ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর অপেক্ষা বৃহত্তর। তার মানে কি? এই 5 আর 6 দুইটা বাহুর দৈর্ঘ্য, এদের যোগফল কত? 11। অন্য যে বাহুটা হবে সেটা কখনো 11 থেকে বড় হইতে পারবে না। তার মানে এই যে 12 একটা আছে, এটা কখনোই থার্ড সাইড হইতে পারবে না, মানে তৃতীয় বাহু হইতে পারবে না। তাহলে অ্যান্সার হবে, এটাই হইতে পারবে না, এটাই চাইছে, অ্যান্সার হবে ডি। খুবই সোজা, এরকম মার্ক পেলে তো খুব ভালো। 12 নম্বর কি বলছে? ইফ দ্য অ্যাঙ্গেলস অফ দ্য ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও অফ 1:2:2, দ্য ট্রায়াঙ্গেল ইজ হোয়াট? খুবই সোজা। একটা ট্রায়াঙ্গেল যার অ্যাঙ্গেল, ধরেন এটা এ অ্যাঙ্গেল, এটা বি অ্যাঙ্গেল, সি অ্যাঙ্গেল, বলতেছি যে A:B:C হচ্ছে 1:2:2। দেখেন এই বি আর সি কোণ তাহলে কি সমান হবে না? এ কোণ যদি হয় আপনার, যাই হোক, ধরলাম এ, তাহলে সরি এ তো না, ধরেন এক্স, তাহলে এটা হবে 2x, এটা হবে x। তাহলে এই দুইটা কোণ সমান হবে। এই দুইটা কোণ যদি সমান হয় তাহলে কি হবে জানেন? তাদের বিপরীত বাহু যেটা, বি এর বিপরীত বাহু এটা, আবার সি কোণের বিপরীত বাহু এটা, এই দুইটা আবার সমান হবে। সো একটা ত্রিভুজে যদি দুইটা কোণ সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হয়। তাই যদি হয়, তার মানে কি? ত্রিভুজটা দুইটা বাহু পরস্পর সমান, তারা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোস্কেলস ট্রায়াঙ্গেল। কোথায় বলা আছে এটা? অপশনে কেউ দেখেন বলা আছে এটা ইজ আইসোস্কেলস। সুন্দর, বের হয়ে গেল। না বুঝলে বললেন। 15 নম্বর ম্যাথে আসি, কি বলতেছে? ইন আ রাইট ট্রায়াঙ্গেল, একটা সমকোণী ত্রিভুজে A is greater than B, which is greater than C. The area is 3 square centimeter. What is the value of B? A সবার থেকে বড়,
বি তার থেকে ছোট, সি তার থেকে ছোট। তার মানে এখানে অতিভুজকে এই সমকোণী ত্রিভুজটাতে, অতিভুজ মানে কি, যে সবচেয়ে বড় সে হচ্ছে অতিভুজ, এ সবচেয়ে বড় তাহলে এই হবে অতিভুজ, এর মধ্যে ছোটটা সি, বড়টা, আর বাকিটার মধ্যে বড়টা হচ্ছে বি। এখন বলতেছে যে দ্য রেঞ্জ অফ ভ্যালুজ অফ পি, পি এর ভ্যালুর রেঞ্জ কত হবে। এরিয়া বলে দিছে আবার। এরিয়া কি আমি পড়ছিলাম, এরিয়া পড়ছিলাম যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। সো এটা যদি উচ্চতা হয়, এটা হবে ভূমি, তাহলে উচ্চতা বসালাম সি, ভূমি বসালাম বি, হাফ, এটা বলা আছে কত, এই ক্ষেত্রফল 3, তাই তো। তাহলে বি আর সি এটা গুণ করলে পাচ্ছি আমি 6, বি সি গুণ করলে 6 হয়। এ কত আমি জানি না, আমি কি বের করতে পারবো, কি মনে হয়? আর কোনো কি শর্ত দেওয়া আছে? জাস্ট বলা আছে বি সি এর থেকে বড়। বি বি যদি এর সি মান এর থেকে 6 বড়, থেকে বড় হইতে পারবে না। বি হচ্ছে আপনার আহ সি এর থেকে বড়, এটা হচ্ছে কথা বলে দিচ্ছে। দেখেন আপনি বি সি তো আসছে 6, 6কে ফ্যাক্টরাইজ করেন না, করেন তো একটু, কি কি আসতে পারে, 1 আর 6, 2 আর 3। কিন্তু এইভাবে না করে আমরা বি কে বড় রাইখা করি, ঠিক আছে। বি কে যদি 6 হয় সি হবে 1, বি যদি 3 হয় সি হবে 2। আর কি কোনো ভাবে করা যায়? করা যাবে না কেন? আমি বলতে যাবে, পারি না বি কে ফাইভ বড় পয়েন্ট রাখো, বি কে এটাকে বি কে বড়, আহ, বি কে হ্যাঁ বড়, হ্যাঁ সি কে half। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছিলাম যে ফ্র্যাকশনে যদি আমি চিন্তা করা শুরু করি, এভাবে কি আর কোনো শেষ আছে? এটা কোনো শেষ নেই। সো বি এর পসিবল ভ্যালু কি আমি বের করতে পারবো? বি তো এখানে 100 হইতে পারে, তাই না? আর এটা কি হবে তখন, তখন এটা 6/100, বাস। এটা সি, এটা বি। বি এর ভ্যালু তো আপনি মানে জাস্ট বলাই সম্ভব না কত, সম্ভব কি, সম্ভব না। তো এই ক্ষেত্রে আমি কি করব, এক্ষেত্রে আমার দিতে হবে, অ্যাকচুয়ালি এটা ক্যান নট বি ডিটারমাইন্ড বলা উচিত ছিল, এখানে নান অফ দিস না। ক্যান নট বি ডিটারমাইন্ড বললে আমরা এটা অ্যান্সার বলতে পারতাম। আবার যদি বলে দিত যে বি হচ্ছে একটা ইন্টিজার, বা সি, এ বি সি তারা হচ্ছে ইন্টিজার, তাও বলা যাইতো। এখানে সেটাও বলে না, সেই কারণে এটা অ্যান্সার বের করা গেল না। এবং যেহেতু অ্যান্সার হচ্ছে ক্যান নট বি ডিটারমাইন্ড এবং সেটা দেওয়া নাই, তাই আমরা নান অফ দিস দেখাইছি, ঠিক আছে। কারণ অ্যান্সার হচ্ছে ক্যান নট বি ডিটারমাইন্ড। ওকে, বুঝছি তো এটা, না বুঝলে বললেন। 21 কি বলতেছে, ইন দ্য ফিগার সি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিডি। ওকে, সি হচ্ছে বিডি এর মধ্যবিন্দু, দ্য এরিয়া অফ এ সিডি ইজ 12 স্কয়ার সেন্টিমিটার। এ সিডি ত্রিভুজের এই যে এ সিডি, এই বাঁকা ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 12 সেন্টিমিটার। ইফ সিডি ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, সিডি বলছে 4, আবার কি বলছিল যে সি মিডল পয়েন্ট, তাহলে বিসিও হবে 4। হোয়াট ইজ দ্য লেন্থ অফ এবি ইন মিটার সেন্টিমিটার, এবি এর লেন্থ আপনাকে চাইছি, কি করে বের করা যায়? উম দেখেন, সিডি এর ভ্যালু জানি। এখন আমি যদি বলি যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, কার জন্য, ত্রিভুজ এ সিডি এর জন্য। ত্রিভুজ এসিডি এর ভূমি হচ্ছে সিডি, কোনো সন্দেহ নাই। ত্রিভুজ এসিডি এর উচ্চতা কি বলেন তো? এ বি। এবি। কারো কোনো সন্দেহ থাকলে বলবেন, বাস। সিডির মান জানি, কত আসলো, 2, 2 ওই পাশে নিয়ে যান, এবি কত আসবে, 6। চলে আনসার 6। বুঝতে পারছি এটা, না বুঝতে পারলে বলবেন। 22, ইন দ্য ফিগার এ বি সি ইজ ইকুয়াল টু 24 ডিগ্রি।
এবিসি কোথায়? এই যে এবিসি, এটা হইতেছে 24 ডিগ্রি। অ্যান্ড এফসিই এইটা সমান বিসিডি। বিসিডি এই দুইটা বলে সমান। ওকে, ফাইন্ড ইসিএফ। ইসিএফ বা ইসিএফ মানে এফসি, ঠিক আছে? তো আপনাকে এফসি বের করতে বলছে। তার মানে কি, আবার এফসি সমান সমান বলে দিছে যে বিসিডি, তার মানে এটাও যদি আপনি বের করতে পারেন তাও চলছে। এই দুইটার যে কোনো একটা বের করতে পারলেই হবে। আবার বলে দিছে যে এ কোণটা 90 ডিগ্রি। আর কি কিছু বলা আছে? না, আর কিছু বলা নাই। তো এ যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 24 ডিগ্রি হয়, কি অবস্থা? তাহলে একটু পঞ্চচিত্র দেখে বোঝার চেষ্টা করেন। এইটা 24, এইটা 90, তাহলে এইটা কত? এই যে লাইক এ সি বি, ঠিক আছে? এইটা জাস্ট এসিবি টুকু আমি চিন্তা করি, তাহলে এই পুরা সি কোণটা কত হবে? পুরা সি কোণটা হবে, এটা কত আসছে? 110, 104, 114, তাহলে হচ্ছে 66। এটা আসতেছে 66। ওকে, তাহলে এ সি কোণ এ সি বি সমান সমান আসবে 66 ডিগ্রি। এবার আমার কাজ হচ্ছে ওই ডিসিবি টুকুকে বের করা, এখান থেকে আলাদা করা। এখন দেখেন, এখানে একটা বিপ্রতীপ কোণ ফর্ম হয়েছে না? এই যে এই, এটাতে একটা রেখা, আবার আপনার ডিএফ, এটাও কিন্তু একটা রেখা। সো এখানে একটা একান্তর কোণ ফর্ম হয়েছে, আর এটা সি। তো আমি কি বলতে পারি যে এসিডি ইকুয়ালস এফসিই। আমার প্রশ্নে বলে দিছে যে এফসিই বিসিডি সমান, তাহলে আমি কি বলতে পারি যে এসিডি আর বিসিডি সমান। এসিডি আর বিসিডি যদি সমান হয় তার মানে কি? এসিবি প্লাস বিসিডি করলেই তো আপনি কি পান? সরি, এসিডি হবে এখানে। এসিডি আর বিসিডি করলে আপনি কি পান? দুইটা কোণকে যোগ করলে এসসিবি পান। আমাকে বের করতে বলছে বিসিডি, যাই হোক। সো এসিডি কে আমি কি বের করছি? বিসিডি সমান এখান থেকে, তাহলে এসিডি সমান বিসিডি এখানে লিখে দেন। তাহলে বিসিডি প্লাস বিসিডি, তাহলে 2 ইন্টু বিসিডি। তাহলে আপনি কি লিখতে পারেন? আপনি লিখতে পারেন যে বিসিডি ইজ হাফ এসিডি। তাহলে হাফ, এই যে এসিবির মান বের করছিলাম 66 ডিগ্রি, সেটা হবে 33 ডিগ্রি। তাহলে কি আসলো? এই যে বিসিডি যেটা, এই যে এইটা আসলো 33। এটা যদি 33 আসে, আমাকে প্রশ্ন কি বলে দিছিল যে এই বিসিডি সমান সমান এফসিই। তাহলে এই এফসিই কত হবে? এফসিই হবে 33। প্রশ্ন এই যে ইসিএফ চাইছে, ইসিএফ আর এফসি একই জিনিস, তাহলে ইসিএফ হবে 30। বুঝা গেছে? না বুঝলে বলবেন। একবার একটু বোঝান। সো আমাকে বলে দেওয়া আছে যে এবিসি সমান সমান 24 ডিগ্রি। তার মানে কি, এইটা খালি চেঞ্জ করি। তার মানে এই যে কোণটা, এটা হচ্ছে 24 ডিগ্রি, রাইট? এটা যদি 24 ডিগ্রি হয়, এবার আমি এ বি সি এই ত্রিভুজটা কল্পনা করেন, শুধু মাঝখানে সব ভুলে যান। এখানে এটা 24, এটা 90, তাহলে এটা কত হয়? এই টোটালটা আসে 66।
এখন প্রশ্নে বলে দিছে যে এফ সিই সমান বিসিডি। আবার আমরা কি দেখলাম যে এখানে একান্তর কোণ সৃষ্টি হয়েছে না, এই এ ই আর ডিএফ ছেদ করার কারণে। সো এফ সিই সমান সমান আমরা এটাও বলতে পারি যে এসি ডি, যেটা বিপরীত কোণ হওয়ার কারণে সমান হয়েছে। ওকে, এবার আসেন এ সি বি, এটার দিকে আবার দেখেন। এসিবি সমান সমান আমি কত বলছিলাম, 66 আসছে। এই যে এখান থেকে 66, বা এখান থেকে 66 পাইলাম, তো লিখলাম 66। এসিবি সমান সমান বেসিক্যালি আপনার বিসিডি প্লাস এসিডি, তাই তো? এসিডি এবং বিসিডি, এ সি ডি এই কোণটা, আর বি সি ডি এই কোণটা, এই দুইটা যোগ করেই তো আপনার বেসিক্যালি এই টোটাল কোণটা হয়। তো সেটাই লিখলাম। আবার আমি কি পাইছি, বিসিডি সমান সমান এসিডি, তাই না? তাহলে এসিডির জায়গায় আমি বিসিডি বসাই দিই, একই কথা। সো এটাকে কি লিখতে পারি আমি, এই দুইটা বিসিডি তো আর আমার লেখার দরকার নাই, এটাকে যোগ করে দেন 2 বিসিডি। তাহলে বিসিডি এর মান কত আসবে, 2 দিয়ে ভাগ দেবে 66। বিসিডি সমান এসিডি, এটা কিভাবে পাইছি? এই যে এফসি সমান সমান আমি পাইছি বিসিডি, বলাই আছে প্রশ্নে। আবার আমি এইখানে একান্তর হওয়ার কারণে কোন কি পাইলাম, এফসি সমান সমান এসিডি। তাহলে এফসি সমান সমান এসিডি, আবার এফসি সমান সমান বিসিডি। তাহলে কি হবে, এসিডি সমান বিসিডি। বুঝছেন? ডেড হয়ে গেছেন কেন, বুঝছেন নাই? না বুঝতে বললেন। তো হ্যাঁ, এটা বিসিডি হচ্ছে তো, একান্তর কোণ কেন, বিপ্রতীপ কেন না? ও একান্তর বলছি আমি, মাই ব্যাড, এটা বিপরীত কোণ। এতক্ষণ কি একান্তর বলছি পুরোটা টাইম? মাই ব্যাড, এটা বিপরীত কোণ। ঠিক আছে, মাথা গেছে। আমি চিন্তা করতেছি বিপরীত, আমি মনে হয় বলতেছি একান্তর। আচ্ছা, এটা একান্তর কোণ না, কিন্তু আমি যতবার একান্তর বলছি সব ভুলে যান, এটা হচ্ছে বিপরীত কোণ। একান্তর কোণ তো আচ্ছা, এটা না, একান্তর ভাইয়া একান্তর কোণ তো এই হ্যাঁ বলেন। ভাইয়া এটা কি এইভাবে করা যাবে যে ত্রিভুজ এ বি সি, এই হ্যাঁ ত্রিভুজের যে কোনো একটা বাহুকে, ফর এক্সাম্পল হচ্ছে এসি, আমি যদি বর্ধিত করি ই পর্যন্ত, হ্যাঁ তাহলে যে হ্যাঁ বহিস্থ কোণটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমান। সো আমার বিসিই ইজিক্যাল টু হচ্ছে কোণ এ প্লাস হচ্ছে কোণ বি। কোণ এ প্লাস বি। আচ্ছা। হ্যাঁ, তো হ্যাঁ তাহলে হচ্ছে হ্যাঁ বলা আমি যাবে। কোণ বিসিটা হচ্ছে পাবো। আবার হুম হচ্ছে আপনি বের করছেন যে কোণ এসিবি, এটা তো হুম আপনি বের করছেন ভাইয়া। হুম তো তাহলে হচ্ছে যেহেতু আমি কোণ এসিবিটা পাচ্ছি, আবার হুম ওদিক থেকে হচ্ছে বিসি পাচ্ছি, সো মাইনাস করলে হচ্ছে আমি বুঝতে পারছি, বিসিডিটা পাচ্ছি, তাহলে তো বুঝতে পারছি ইকুয়াল ওইটা। না? হ্যাঁ ওইভাবে হবে। কারণ আপনার এখানে আসতেছে হচ্ছে আপনার ওই 90 আর 24 যোগ করে আসবে হচ্ছে 114, আর এই পাশে আসবে 66। এই দুইটা যোগ করে দেন আপনি পাবেন হচ্ছে আহ, ওই পাশে, আবার ওই পাশে বহিস্থ কোণ আসবে আপনার কত, বহিস্থ কোণ আসবে তো ওই, হ্যাঁ হয়ে যাবে, ওইভাবে করা যাবে। তো অনেকভাবেই করা যাবে, বাট এটা একটা অ্যাপ্রোচ আর কি আমাদের। সো এসিডি আর বিসিডি কেন সমান হয়েছে এটা তো বুঝতেই পারছেন। সো 33 ডিগ্রি আসলো হচ্ছে আমার বিসিডির মান। হ্যাঁ, বিসিডির মান যেহেতু জানি, তাহলে আমি এফসির মান জানি, আর এফসির মানই তো আমার কাছে চাইছে, এটাই। সো ফুল সবাই বুঝছেন? না বুঝলে আবার বোঝাবো, সমস্যা নাই। আর বুঝলে সামনে আগাবো, আগাইলাম। 23 নম্বর আসেন। দুইটা প্লেন লিভ দ্য এয়ারপোর্ট এট দ্য সেম টাইম, একই সময় চলে গেল। মিনিটস লেটার, কিছু মিনিট পরে, প্লেন এ ইজ 33 মাইলস ডিউ টু নর্থ মানে হচ্ছে নর্থে চলে গেল। হ্যাঁ, সেম অঙ্ক একটা করাইছিলাম প্রথমে। ও সেরকম অঙ্ক করাইছি, ও তাহলে তো হয়ে গেল। আচ্ছা, এক্সাম্পলের অঙ্ক মনে হয় আবার এক্সারসাইজে চলে আসছে। এবার আসেন 25। ভাইয়া জাস্ট আগের অঙ্কটা একটু ফিগারটা এঁকে দিবেন তাহলে হবে। কোনটা, এটা? এটা জি জি, 23, ওকে জাস্ট আঁকছি, ফিগারটা সমস্যা নেই। আঁকলে হবে। হ্যাঁ, ডিউ টু নর্থ, আবার বি হচ্ছে ইস্টে গেছে। ডিউ টু ইস্ট মানে ইস্টের দিকে গেছে, 56। তার প্লেন একটা আছে এখানে, আর একটা আছে এখানে। চাইছে কি, হাউ ফার অ্যাপার্ট দিস টু প্লেনস, মানে এই দুইটার মধ্যে ডিস্টেন্স বের করতে হবে। Okay? কি করতে হবে,
অতিভুজ বের সমকোণী। করবেন পিথাগোরাসের, হ্যাঁ, সমকোণী দিয়ে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে অতিভুজের সাইজ বের করবেন। 25 আসেন। অন দ্য ওয়ে হোম ফ্রম শপিং, শপিং থেকে বাসায় আসতেছে, মনিকা মাস্ট ট্রাভেল ডিউ সাউথ ফর 5 মাইলস। তো মনিকা এখানে আছে, মনিকাকে সাউথে যাইতে হবে, এই 5 মাইলস সে সাউথে গেল, অ্যান্ড দেন ইস্ট ফর অ্যানাদার 12 মাইলস, ইস্ট হচ্ছে এদিকে, অ্যানাদার 12 মাইলস সে গেল। ইফ শি কুড ট্রাভেল ইন স্ট্রেট লাইন ফ্রম দ্য স্টোর টু হার হাউস, যদি সে তার এই স্টোর থেকে হাউসে স্ট্রেট লাইনে যাইতে পারতো, হাউ মেনি ফিউয়ার মাইলস, তাকে কতটুকু কম মাইল অতিক্রম করতে হইতো। তার মানে প্রথমত আপনি অতিভুজ বের করবেন, তাই না, এটার ভ্যালু বের করবেন, তারপরে বের করবেন যে আগে এতটুকু যাইতো এখন এতটুকু যাইতে হয় স্ট্রেট লাইনে গেলে, তাহলে কতটুকু কম যাইতে হয় এটা বের করবেন। So, অতিভুজ আসবে হচ্ছে 13, তাহলে আগে যাইতে হচ্ছে 17, এখন যায় 13, তাহলে কতটুকু শর্টার পথ তাকে অতিক্রম করতে হচ্ছে, মাইল কম তাকে অতিক্রম করতে হচ্ছে। অ্যান্সার হবে বি। বুঝছি, না বুঝলে বললেন। 26 নাম্বার, ইন দ্য ট্রায়াঙ্গেল এ বি সি, এ ইজ 40 ডিগ্রি। ও 26 নাম্বার, আমি 27 নাম্বার পড়তেছি। আসেন 26 নাম্বার, মাহমুদ ইজ স্ট্যান্ডিং 180 yards ডিউ টু নর্থ, অফ পয়েন্ট পি। আচ্ছা, যে কোনো একটা পয়েন্ট আছে পি, সেই পয়েন্ট থেকে মাহমুদ নর্থে 180 ইয়ার্ড দূরে আছে। অন্তরা ইজ স্ট্যান্ডিং 240 yards ডিউ ওয়েস্ট, আচ্ছা, অফ পয়েন্ট পি, পয়েন্ট পি এর 240 ইয়ার্ড পশ্চিমে সে আছে। ভালো কথা। হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন মাহমুদ এন্ড অন্তরা, অ্যাগেইন সেম জিনিস, আপনাকে এটা বের করতে হবে, অতিভুজ বের করতে হবে। এখন স্ট্রাগলটা কি, স্ট্রাগলটা হইতেছে যে আপনাকে 180 স্কোয়ার করতে হবে, তারপরে 240 স্কোয়ার করতে হবে। এটা স্কোয়ার করলে আপনার দিন শেষে আসবে হচ্ছে কত, যাই আসবে, এটাকে তো আপনি আর রুট করতে পারবেন না, তাই না? এটা 300 হবে, 300 হবে। হ্যাঁ, তো আপনি এই বড়টার রুট করতে যান না, আপনি যেটা করবেন যেটা যোগফল আসে সেটা বের করবেন, পরে এগুলার স্কোয়ার করে দেখবেন যে কোনটার সাথে মিলে যায়, অ্যান্সার আসবে 300। সো রুট করতে যান না, এটাই হচ্ছে এই অঙ্কের লেসন। অঙ্ক খুবই সোজা। 27 নাম্বার আসেন, একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি এবং বলতেছে যে এ হচ্ছে 40 ডিগ্রি, বি হচ্ছে 80 ডিগ্রি। আচ্ছা, তো বাইসেক্টর অফ সি, আচ্ছা আঁকি দিই। আচ্ছা, এটা হচ্ছে এ, এ হচ্ছে 40 ডিগ্রি, তাহলে এটা ধরলাম এ, এটা ধরলাম বি, এটা হচ্ছে 80, এটা হচ্ছে 40, এটা ধরলাম সি। তো বাইসেক্টর অফ সি, এই সি কোণের যে সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক, ইন্টারসেক্টস এ বি অ্যাট পয়েন্ট সি। না, এটা তো সি হতে পারে না, অনেকে তো ডি বলা আছে, তো এটা ডি। দ্য বাইসেক্টর অফ সি ইন্টারসেক্টস এ বি, তার মানে কি এই সি কোণের যে সমদ্বিখণ্ডক সেটা ইন্টারসেক্ট করে এ বি কে ডি বিন্দুতে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি ডি এ, সি ডি এ, এই কোণটার ভ্যালু আপনাকে জানতে চাচ্ছি। দেখেন এইটা 80, এইটা 40, তার মানে হচ্ছে কত, 120, তাই টোটালটা হচ্ছে 60। টোটালটা যদি 60 হয়, এই সিডি রেখাটা কি আবার এই কোণের সমদ্বিখণ্ডক, তো এইটা 30, এটাও 30, তাহলে এইটা 40, এটা 30, এটা কত, এই 40 আর 30 70, তাহলে ডি হবে 180 মাইনাস 70 ডিগ্রি বা 110 ডিগ্রি। স্যার, সো আজকের লেকচার এতটুকুই ছিল। কোথাও যদি করতে গিয়ে অঙ্ক প্রবলেম হয়, সো আমাদের সব সিটটা আছেই, দেখে দেখে করে ফেলবেন। আর আদার্স যে প্রবলেম গুলো থাকে আমরা ডিসকাস করবো ইয়াতে, আমাদের আচ্ছা, রেডিয়াল সামনের কোণ কি দেখতে হবে? রেডিয়ান কোন আইবিএ দেয় না, আর জব এক্সামে আসে না বললেই চলে, ঠিক আছে? মানে আমি এখন পর্যন্ত ফেস করিনি রেডিয়ান কোনের অঙ্ক সেভাবে।
সো রেডিয়ান আপাতত করার দরকার নাই, আর আইবি অবভিয়াসলি দেয় না। তবে যদি আপনি বিসিএস এর জন্য চিন্তা করেন, সেক্ষেত্রে আমি বলবো যে রেডিয়ান করার জিনিসটাও শিখে ফেলার জন্য। ঠিক আছে। আর কোনো সমস্যা নেই, যদি আপনার মনে হয় যে রেডিয়ান কোণের ম্যাথ করতে কোনো জায়গায় প্রবলেম হয়েছে, আপনি পার্সোনালি আমাকে নক দিতে পারেন। আই ট্রাই টু হেল্প ইউ। রেডিয়ান কোণের বেসিক টুকু বলেন তো আমাকে। বলেন, রেডিয়ান কোণে আমরা এই ডিগ্রি দিয়ে প্রকাশ করি না, তখন কি করি? পাই দিয়ে প্রকাশ করি, তাই না? জি। তাহলে পাই সমান এই সমান যে আমরা কত ডিগ্রি? 180 180 ডিগ্রি। আবার পাই বাই টু কেও কি বোঝায়? সেটা বোঝায় 90 ডিগ্রি। 2 পাই বলতে কি বোঝায়? 360 ডিগ্রি। এটাই। তো পায়ের অঙ্ক এভাবেই আসবে। আর ত্রিকোণমিতির খুব গভীর অঙ্ক বা আপনার আহ একটু বেশি ক্রিটিক্যাল ত্রিকোণমিতির অঙ্ক আইবিএ দেন। আইবি এমন ভাবে করে যাতে মানে সব ইয়ার লোকজনই পারে আর কি। ভাইয়া স্লাইডটা দিয়েন, স্লাইডটা তো এখন যদি আমি আচ্ছা তাহলে আপনারা জুমে থাকেন, আমি স্লাইডটা ক্লোজ করি, পিডিএফ বানাই, দেন আপনাদেরকে এই জুমেই দিচ্ছি আমি স্লাইড। দেন আপনারা জুম থেকে নামাই নেন বা হোয়াটসঅ্যাপেও তো নিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, আমি আইবি এর এক্সাম দিছিলাম আর কি। তো বলেন। ত্রিকোণমিতি থেকে কোনো কোশ্চেনই আসে না, 1 মার্কেরও আসে না। না, আসে না, আসে না, সেটাই আসে না, মানে কালে ভদ্রে আসে। আজকে খুঁজে খুঁজে দেখেন না প্রশ্ন করছি, সমস্ত আইবি এর প্রশ্নগুলা ত্রিকোণমিতি থেকে বেয়ারলি আসে। সো কিন্তু আইবিএ তো এমবিএ তে এক ধরনের পরীক্ষা দেয়, আবার জবের সময় সে একটু চেঞ্জ করে নিজেকে, তখন মাঝে মাঝে হয়তো ত্রিকোণমিতির কথাবার্তা বলতে পারে সে। ঠিক আছে। বললেও খুবই সিম্পল গুলা বলবে, এই বলবে, কঠিন কিছু বলবে না। তাহলে কোনো প্রশ্ন না থাকলে আজকে এখানে ইতি টানবো আর কি। ঠিক আছে ভাই। ভালো থাকেন। আর যারা হচ্ছে যে স্লাইডটা এখনই নিয়ে নিতে যাচ্ছেন, তারা আপনি জুমে থাকেন, জুমে স্লাইডটা দিয়ে দেন মিটিং শেষ করতে পারেন। বাট এটা হইতে একটু সময় নেয়, কারণ অনেক কিছু লেখা হয় তো, একটু সেভ নিতে টাইম নেয় তারা। এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিন টিকটকে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে তো দিয়ে দিব, বাট একজন যেহেতু এখনই চাইছে, তো দিয়েই দিই, সমস্যা কি। লিভ নিয়ে নিলাম ভাই আপনাদের। হ্যাঁ, লিভ নিয়ে নেন, যার যার পিডিএফ এখন দরকার নেই তারা সবাই লিভ নিয়ে নেন। No problem. সো যারা চাচ্ছিলেন, পিডিএফটা আপলোড হচ্ছে। পিডিএফ আপলোড হয়ে গেছে, আপনার পিডিএফটা ডাউনলোড করেন। ডাউনলোড করছেন? এন্ড করলাম মিটিং, হ্যাঁ? ডাউনলোড হয়ে গেছে তো নাকি?